গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ক্লাসে। পঞ্চম দিনের ক্লাস শুরু হচ্ছে। সিডিপি, দ্যাট ইজ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আমাদের টার্গেট এক্সাম যতগুলো রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো বলেছিলাম টেট সিটেট। টেট বলতে অবশ্যই প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট বোঝায়। এবার আপার প্রাইমারি টেট তুমি সায়েন্স বা ম্যাথ যাই হোক না কেন, অথবা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ যাই বলো না কেন, সবার জন্যই সাবজেক্টে রয়েছে। একই রকম ভাবে সিটেট পেপার 1 পেপার 2 সমান গুরুত্বপূর্ণ এই সাবজেক্টটা। ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো, যদি এখন আমার হাতে 1 মিনিট সময় রয়েছে। আর আমাকে বারবার জানিয়েছিল যে বায়োসায়েন্স এবং হিস্ট্রি দুটো ক্লাসের রেকর্ডিং বারবার শেয়ার করার জন্য। অনেকে যেহেতু প্রথম দিকের ক্লাসে অনেকে বুঝতে পারেনি ব্যাপারগুলো, তো তাদেরকে এই বায়োসায়েন্স এবং হিস্ট্রি এই দুটো সাবজেক্টের রেকর্ড এবং স্টাডি মেটেরিয়াল আরো একবার রিপিট করে দেওয়া হবে। ঠিক আছে, সেটা আমি আজকে লাইভ ক্লাসের শেষে জানিয়ে দেবো যে কিভাবে কি পাবে। আবারও বলছি, বায়োসায়েন্স দ্বিতীয় দিন হয়েছিল, হিস্ট্রি তৃতীয় দিন হয়েছিল। এই সেকেন্ড এবং থার্ড ডে যে ক্লাস হয়েছিল তাদের রেকর্ড বা স্টাডি মেটেরিয়াল অনেকে বুঝতে পারোনি। তো এই দুটো ক্লাসের রেকর্ড এবং স্টাডি মেটেরিয়াল আরো একবার তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। আমি প্রসেস জানিয়ে দেবো আজকের ক্লাসের শেষে। তো অবশ্যই শেষ পর্যন্ত অপেক্ষা করো, ক্লাসটা মন দিয়ে শোনো। আবারও বলছি, একজন ম্যাডাম বা একজন টিচার কিভাবে তার স্টুডেন্টের মধ্যে এনার্জি চ্যানেলাইজ করে আজকের ক্লাসটা দেখলে বুঝতে পারবে। তুমি চাইলেও ক্লাসের মধ্যে ডিসকন্টিনিউ হতে পারবে না, তোমার কনসেন্ট্রেশন ব্রেক করতে পারবে না। সিলেবাসটা খুব সুন্দর করে ম্যাডাম বোঝাবেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এরপর রেগুলার ক্লাস শুরু হয়ে গেলে সিলেবাসের জায়গাগুলো কিন্তু পাবে না, যেটা খুব গুরুত্বপূর্ণ। একই রকম ভাবে আমাদের যেটা হবে, যে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর খুব ডিটেলসে ম্যাডাম ডিসকাশন করবেন, এবং একদম শেষে অবশ্যই কিছু এমসিকিউ কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস এর এসেছিল বা সম্ভাব্য কোশ্চেন হতে পারে, এই ধরনের কিছু কোশ্চেন ম্যাডাম অবশ্যই ডিসকাস করবেন। প্রত্যেকে বলবো একদম শেষ পর্যন্ত থাকো। আবারও বলছি, যারা এই প্রিভিয়াস যে ক্লাসগুলো বললাম বায়োসায়েন্স বা হিস্ট্রি, এগুলোর রেকর্ড বা স্টাডি মেটেরিয়াল আরো একবার পেয়ে যাবে। আমি সেগুলোকে তোমার সাথে রিপিট করে দেবো, কিভাবে কি পাবে আমি জানিয়ে দেবো। আর ম্যাডাম অলরেডি জয়েন করে গেছেন, আমি একদম সময় নেবো না, 8টা 1 বাজে এগুলো নিয়ে বলে দেওয়া হবে। আমি তো জানিয়েছি যে অঙ্কের ক্লাস, অর্থাৎ আগামীকাল যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে এগুলো ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। এগুলো বারবার বলা হয়েছে, একটা লিমিটেড স্টুডেন্ট থাকবে, এমন নয় যে সবাই ভর্তি হতে পারবে। গ্রুপে কোনো কিছু পাবে না। আশা করি এগুলো আর বোধহয় শেয়ার করা বা বলার দরকার নেই যে গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। ঠিক আছে, এগুলো আমি আজকের ক্লাসে শেষে নইলে আর একবার জানিয়ে দেবো, একদম অফিসিয়ালি আজকের ক্লাসের শেষে জানিয়ে দেবো। আপাতত ক্লাসটা শুরু হয়ে যাক, ম্যাডাম জয়েন করে গেছেন। কমেন্ট বক্সটা দেখো, গতকাল আমি দেখেছিলাম 2-3 জন স্টুডেন্ট যারা মানে ভীষণভাবে অ্যাক্টিভ ছিল এবং জানিয়েছিল যে তোমরা অপেক্ষা করো, স্যার নিশ্চয়ই জানিয়ে দেবেন। কোনো সমস্যা হলে বা রেকর্ড ক্লাস নিয়ে এগুলো মেসেজ করো না। আমি তাদেরকে হ্যাটস অফ জানাই। আমি তাদেরকে বলবো আজও মানে এই একই রকম ভাবে অ্যাক্টিভ থেকো। যে অপ্রয়োজনীয় মেসেজ করলে তাকে অবশ্যই বারণ করে দেবে যে এই অপ্রয়োজনীয় মেসেজ করবে না ক্লাস চলাকালীন। ক্লাসের পর যা যা কোশ্চেন আছে বলো, আমি সব ক্লিয়ার করে দেবো। কিন্তু আমি চাই তোমাদের থেকে 2-1 জন আবারও এরকম দায়িত্ব নিক, যারা কোনো রকম আননেসারি মেসেজ আসলেই তাকে সাথে সাথে বারণ করে দেয়, যেন কোনো রকম মেসেজ বক্সটার বা কমেন্ট বক্সটার অপব্যবহার নয়। এটা খেয়াল রাখবে, তোমাদের উপর দায়িত্ব থাকলো। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, গুড ইভিনিং প্রত্যেককে। তো আগে আমি স্ক্রিনটা শেয়ার করে নিই, তারপরে আমি বাকি কথা তোমাদেরকে বলছি। আচ্ছা, আজকে আমরা প্রত্যেকেই জানি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে আজকের ক্লাসটা হতে চলেছে। তো এখানে বিশেষ কিছু প্রশ্ন থাকে যে আমরা কোন কোন জায়গাগুলো পড়বো, কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, আর মানে কোন জায়গাগুলো একটু বেশি করে দেখবো, মানে সামগ্রিক ভাবে সিলেবাসটা আমরা এখন আলোচনা করব। তো এই সিলেবাস কম বেশি কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা স্বাভাবিক ধারণার মধ্যে রয়েছে। ওকে, তো সেই জায়গাগুলোকে একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করব আমরা। আর প্রত্যেকের কাছে একটু মন দিয়ে শোনো আমি কি বলছি, বিষয় আস্তে আস্তে প্রবেশ করব। প্রথমেই যেটা বলবো, প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ যে শুধুমাত্র আমাদের তো অনেক মেথড রয়েছে আমরা জানি,
ইন্টারঅ্যাক্টিভ মেথড, ডিডাক্টিভ মেথড, লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, ডিসকাশন মেথড, প্রচুর মেথড রয়েছে। তো আজকের ক্লাসটা শুধুমাত্র যাতে লেকচার মেথড না হয়, এই ক্লাসটা যাতে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেলে যায়, সেই জন্য কিন্তু তোমরা প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। ওকে, আর ক্লাসটা শুরু করি। প্রথমে বেশি কথা বলবো না, আর একটা কথা শুধুমাত্র বলবো যে এই সাবজেক্টটা বা এই জায়গাগুলো দেখার বা পড়ার দরকারটা কি। সবসময় মনে হয় যে কি প্রয়োজন রয়েছে, কেন পড়বো। প্রথমেই বলে রাখি, আজকে যে জায়গাগুলো আমরা দেখবো বা সামগ্রিকভাবে আজকে আমরা ক্লাস মানে আমাদের পরপর ক্লাসগুলো যেগুলো দেখবো, শুধুমাত্র যদি মনে করি যে আমি পরীক্ষায় পাশ করব বলে আমি ক্লাসটায় জয়েন করেছি, তাহলে পরে প্রথমেই আমি সেই জায়গা থেকে একটু সরে আসছি। কারণ আমাদের এই যে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটার মুখ্য একদম প্রাথমিক মানে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য দুটোই বলতে পারি। একটা শিক্ষার্থীকে বোঝা গেল, একটা শিক্ষার্থীকে বুঝে তার মতন করে শিক্ষাদান প্রক্রিয়াটিকে কার্যকারী করা, এটা কিন্তু সিডিপির প্রথম মানে যার জন্য আমাদের সিলেবাস ইনক্লুডেড টপিক এগুলো, এবং যার জন্য এই জায়গাগুলো এত গুরুত্বপূর্ণ। আর যার জন্য আবারও বলবো যে পেডাগজি সমস্ত যে সাবজেক্ট গুলো রয়েছে, পিটেট এর ক্ষেত্রে, এক্সামে অন্য সাবজেক্টের ক্ষেত্রে যাই বলি, সব জায়গায় কিন্তু 15 নাম্বার করে বরাদ্দ রয়েছে। এবার কম বেশি সেটা এদিক ওইদিক হয়। বোঝা গেল? তাহলে কি একটা শিক্ষার্থীকে বোঝা এবং তার মতন করে শিক্ষাদান প্রক্রিয়াকে কার্যকারী করা। আচ্ছা, সিলেবাস শুরুর আগে আরেকটি কথা বলবো যে ক্লাসে সব রকম শিক্ষার্থী থাকবে। কেউ বিষয় সম্পর্কে অনেক অবগত, আবার কেউ বিষয় সম্পর্কে একটু কম, আবার কেউ বলবে আমি অনেকদিন ডিটাচ ছিলাম তো যার কারণে আমি ভুলে গেছি। আমি চেষ্টা করব যাতে সবার মতো করে ক্লাসটাকে উপস্থাপন করা যায়। চলো, প্রথমেই আমরা দেখব বৃদ্ধি বিকাশ। খুব মানে খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটা জায়গা আমাদের আলোচনা, সেটা হচ্ছে গ্রোথ ম্যাচুরেশন, গ্রোথ ডেভেলপমেন্ট। বোঝা গেল? আচ্ছা, এবার খুব স্বাভাবিকভাবে বলি যে এখানে তোমরা প্রত্যেকে একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছ, যদি আমি আঁকলাম মোটামুটি ভাবে, তোমরা একটু বোঝো। আচ্ছা, তার পাশে একটা বড় গাছ আঁকি মোটামুটি ভাবে, এই দেখো। তাহলে কি হচ্ছে, একটা ছোট্ট চারা গাছ, যাই হোক একটা ফুল গাছ, যে কোনো একটা চারা গাছ, সে আস্তে আস্তে বড় হচ্ছে। এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, যে একটা ছোট্ট শিশু, সেই শিশুটা প্রথমে কি হচ্ছে, প্রথমে উগুর হচ্ছে, তারপরে হামাগুড়ি দিতে শিখছে, তারপর কোনো কিছু ধরে ধরে দাঁড়াতে শিখছে, 1 পা 2 পা করে হাঁটছে, তারপরে সেই বাচ্চা দৌড়াতে শিখছে। তো এই যে ছোট থেকে বড় হওয়া বা ছোট থেকে বেড়ে ওঠা, এটা হয়ে যাচ্ছে আমাদের গ্রোথ। ব্যাস, আমরা জানি, কোনো ডাউট নেই। আচ্ছা, আগে আমি সিলেবাসটা আলোচনা করে নিই, তারপরে যদি কারোর প্রশ্ন থাকে মানে আলোচ্য বিষয়বস্তুর উপর ভিত্তি করে তখন আমি বলে দেবো, সেটা আলাদা করে আমি তোমাদের সাথে কথা বলে নেব। আগে আমি একটু আলোচনা করে নিই। এটা হচ্ছে গ্রোথ। তাহলে ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট হচ্ছে এই যে গাছটা তোমরা দেখছো, এই গাছটা যখন আস্তে আস্তে অনেক বড় হবে, তখন এই গাছে ফুল ফল সবকিছুতে ভরে উঠবে, সবুজ পাতা, মানুষকে আশ্রয় দেওয়া সমস্ত কিছুতে ভরে উঠবে। তখন কিন্তু সেটা বিকাশ বা যেটাকে বলছে ডেভেলপমেন্ট। আচ্ছা, এই বিষয়টা যদি আমাদের মানুষের সঙ্গে মানে একটু সম্পর্কযুক্ত করি, তাহলে এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, হামাগুড়ি দিচ্ছি, হাঁটতে শিখছি, দৌড়াতে শিখছি, সবটা কিন্তু বৃদ্ধি। কিন্তু আমাদের জ্ঞান, আমাদের মোরাল ডেভেলপমেন্ট, আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট, আমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, অল ওভার সমস্ত কিছু কিন্তু হচ্ছে বিকাশ বা ডেভেলপমেন্ট।
সংক্ষেপে একটু বলবো, তাহলে ম্যাচুরেশন কি? ম্যাচুরেশন হচ্ছে পরিণমন। এক কথায় যদি সহজ ভাবে মনে রাখি, পরিণমনটা কি? পরিণত, মানে আমি নিজের মতো করে বলছি, আমরা এইভাবে মনে রাখতে পারি। পরিণমনটা কি? পরিণত হওয়া। পরিণত হওয়া। এবার কিভাবে আমি পরিণত হব? এবার যদি আমি একটা 7 মাসের বাচ্চাকে বলি, বাবু তুমি হেঁটে দেখাও তো, সে বাচ্চা কি পারবে? পারবে না। কেন পারবে না? কেন পারবে না তাহলে? কারণ এই বাচ্চাটার হাড় বলো, পেশি বলো বা স্নায়ু গ্রন্থি যাই বলি না কেন, ততটা কিন্তু পরিণত হয়নি। যখন পরিণত হবে বয়সের সাথে সাথে, তখন কিন্তু সেই বাচ্চাও দৌড়বে, সেই বাচ্চাও হাঁটবে। তাহলে হাট বা এই যে লিখছি আমি, এই যে এইটুকু যেমন হোক তেমন তোমাদের সামনে আমি চেষ্টা করলাম তুলে ধরার। এই তো আমি ইউজ করছি তো, পেনটা ইউজ করছি তো। তো আমার যদি হাতের কোনো মাংসপেশির সমস্যা থাকতো, তাহলে তো আমি পেনটা ধরতেও পারতাম না, ইউজও করতে পারতাম না। তাহলে আমরা কি বলবো? আমার পরিণমনের সমস্যা রয়েছে, তাই তো? এটাই হচ্ছে পরিণমন। বা আমি দৌড়াতে পারছি না, তাহলে আমার পায়ের মাংসপেশির সমস্যা রয়েছে, যার জন্য আমি দৌড়াতে পারছি না। এটা হচ্ছে পরিণমন। তাহলে বৃদ্ধি, আকার, আয়তন, বিকাশ সামগ্রিক। পরিণমন হচ্ছে গঠনগত দিক থেকে, পেশিগত দিক থেকে, স্নায়ুতন্ত্রের দিক থেকে। এই হচ্ছে পরিণমন। এবার চলো বংশগতিটা একটু দেখি, একটু মন দিয়ে দেখবে, সবাইকে বলবো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, একটা জিনিস কি তোমরা ভেবে দেখেছো কখনো, যে একটা শ্রেণীকক্ষে বা যে কোনো জায়গায়, আমরা যখন যেখানেই হোক, যদি 50 জন স্টুডেন্ট থাকে, তাহলে 20 জন খুব ভালো রকম ভাবে বুঝতে পারে, 10 জন হয়তো বলবে মিডিয়াম বুঝলাম, আর বাকি 20 জন হয়তো বলবে আই যা, কিছুই তো বুঝলাম না। এটা কেন হয় একবার ভেবে দেখেছো? হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই বলবে যে এই বিষয়টা ম্যাডাম ওই মনোযোগ ছিল না, ক্লাসের প্রতি আগ্রহ ছিল না, সেই জন্য বুঝতে পারিনি। এটা একদমই ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি আর একটা যে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে পূর্ব জ্ঞান, পূর্ব অভিজ্ঞতা। আমরা যখন পঠনীয় বিষয় হোক বা যে কোনো ঘটনা হোক, যে কোনো তত্ত্ব হোক, সূত্র হোক, আমরা যখন সেটা মানে পূর্বের অভিজ্ঞতা বা ঘটনার সঙ্গে সেটাকে যত রিলেট করতে পারবো, তত বিষয়টা আমার কাছে সহজবোধ্য হবে, বোধগম্য হবে, এবং যত বেশি বোধগম্য হবে, তত আমরা সেটা স্মৃতিতে বেশি রাখতে পারবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং একটা জিনিস ভাবো, এই জন্য আমরা যখন বিভিন্ন রকম এই যে টিচিং এর ক্ষেত্রে যদি বলি, এই যে আমাদের যে সিলেবাসে রয়েছে না, মাইক্রো ম্যাক্রো আদার্স যেগুলো রয়েছে, সেখানে কিন্তু দেখবে প্রথমেই কি বলা হয়েছে? প্রথমেই বলা হয়েছে এনগেজ। তো এই জায়গাটা আমি কেন বললাম, আসো একটু বংশগতি ও পরিবেশটা দেখি। কারণ বংশগতি পরিবেশের সঙ্গে সবাই নিজের বাস্তবটাকে একটু রিলেট করবে, এবং আমি বলছি দেখো মিলছে কিনা। প্রথমেই দেখো বংশগতি। বংশগতিটাকেও আমি বলছি, দেখো বংশগতিটা হচ্ছে বীজ। বংশগতিটাকে আমি যদি বলি বীজ বা সিড, ঠিক আছে, সিড। আর যদি পরিবেশটাকে আমি বলি মাটি, মাটি বা সয়েল, তাহলে এটা কতটা কার্যকারী? বংশগতিটা যদি বীজ বা সিডস হয় এবং পরিবেশ যদি মাটি হয়, এটা কতটা কার্যকারী? এটা কি কার্যকারী? দেখো একটু সংক্ষেপে আমরা বলছি। একটা বাচ্চা, একটা শিক্ষার্থী জন্মগতভাবে ভীষণ ভালো গান করে, ভীষণ ভালো গান করে, ভীষণ ভালো আবৃত্তি করে। এবার সে এবার বলছে আমি ভীষণ ভালো গান করি, মানছি ভালো গান করে, কিন্তু সেই বাচ্চা বা সেই শিক্ষার্থী যদি পর্যাপ্ত পরিমাণে পরিবেশ না পায়, না অনুশীলন করে, তাহলে বলো তার যে গানের গলা, তার যে ভেতরের যে সুপ্ত গুণাবলী, সেটা কি ততটা বহিঃপ্রকাশ হবে যতটা বহিঃপ্রকাশ হওয়ার কথা ছিল? বলো সম্ভব? নিশ্চয়ই নয়।
তাহলে আমরা বুঝতে পারছি যে শুধু বংশগতভাবে বা জিনগতভাবে গুণাবলী নিয়ে জন্মালেই হয় না, পরিবেশটাও কিন্তু সেখানে ইকুয়াল ইম্পর্টেন্ট। বীজ ভালো হবে কিন্তু মাটিও ভালো চাই, আর শুধু মাটি ভালো হলে কিন্তু হবে না, বীজও ভালো চাই, তবেই কিন্তু একটা সুন্দর গাছ বেড়ে উঠবে, তবেই গাছটা ঠিকঠাক হবে, নইলে কিন্তু গাছ মরে যাবে। ঠিক সেরকমই কিন্তু আমাদের যে গুণাবলী সেটা কিন্তু ঠিকভাবে বিকাশ লাভ করবে না, ঠিক যতটা হওয়ার কথা। অবশ্যই হয়, কিন্তু যতটা হওয়ার কথা ততটা সম্ভব নয়। তাহলে বোঝা গেল। বা আরো বলা যেতে পারে যে ধরো আমার কোন একটা বন্ধু, তোমারই কোন একটা বন্ধু শহরে থাকে আর কোন একটা বন্ধু গ্রামে থাকে। এবার তুমি একটু রিলেট করো যে পরিবেশ কতটা ইম্পর্টেন্ট। সেই শহরের চলাফেরা আদব কায়দা কথাবার্তা আর গ্রামের চলাফেরা কথাবার্তা আদব কায়দা কখনো কিন্তু 100-তে 100 এক হতে পারে না। হ্যাঁ, এখন অনেক উন্নত মানছি, কিন্তু ওই যে বললাম 100-তে 100 কিন্তু কখনো এক হবে না। হয় কথা বলার ধরন কিন্তু একটু আলাদা থাকবেই, থাকবেই, বাধ্য থাকতে, এবং শহরে কিন্তু থাকবে বাধ্য থাকতে। বোঝা গেল? তাহলে আমরা জানলাম যে একটা শিশু বা একটা শিক্ষার্থীর বা একটা ব্যক্তির পরিপূর্ণ জীবনটাকে বিকাশের জন্য, মানে একটা পরিপূর্ণ বিকাশের জন্য বংশগতি এবং পরিবেশ ইকুয়াল ইম্পর্টেন্ট। আচ্ছা, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট হলো। এবার সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণ প্রক্রিয়া কি? সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন হচ্ছে সমাজ কাঙ্ক্ষিত আচরণ। সমাজ কাঙ্ক্ষিত আচরণ কেমন? সামাজিক ভাবে বা সমাজের কল্যাণমূলক কার্য যেগুলো আমরা করে থাকি, সমাজ যেগুলো আকাঙ্ক্ষা করে সেই কার্যটা হচ্ছে সামাজিকীকরণ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো, ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে বললাম গুড ইভিনিং স্টুডেন্ট, এটা আমি পেলাম কোথায়? বা তোমরাও যখন ম্যাক্সিমাম টাইম ক্লাসের শেষে ম্যাক্সিমাম শিক্ষার্থী বলে থ্যাংক ইউ ম্যাডাম, ওকে গুড নাইট, বা যখন আমরা ক্লাসে যাই গুড মর্নিং ম্যাডাম বলি, এগুলো পাচ্ছি কোথায়? এগুলোকে বলা বাধ্যতামূলক নাকি? না, না বললে নাম্বার দেবে না, না না বললে ভবিষ্যৎ অন্ধকার, কিছুই নয়। এটা একটা সমাজে থাকতে গেলে একটা আর কি, এগুলো আমরা বলি বা এগুলো আমরা সমাজ থেকে শিখেছি, এগুলো আমরা জানি। তো এইটাই হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ার। অবশ্য অনেক মাধ্যম রয়েছে, মাধ্যমের মধ্যে পরিবার রয়েছে, স্কুলিং রয়েছে, সহপাঠী রয়েছে, বিভিন্ন রকম মিডিয়া রয়েছে, সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে। এই মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আমরা সামাজিক হই। এবং এই সামাজিকীকরণ শুধু এখানেই সীমাবদ্ধ নয়, সামাজিকীকরণের আরো অনেক 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 গুরুত্ব রয়েছে, গভীরতা রয়েছে। যে একটা শিশু কেন অসামাজিক হয় বা একটা একজন ব্যক্তি কেন অসামাজিক হয়। আজকে আমার উপর তোমার প্রবল রাগ, তুমি একদিনে রেগে আমার গালে ঠাস করে কিন্তু চড় মারবে না, এটা সম্ভব নয়। রাগটা মনে মনে পুষে রেখেছো, একদিন সীমা অতিক্রম করেছে, তারপরে আমার গালে কিন্তু কেউ চড়টা মেরেছে, ওটা একদিনের রাগ হতে পারে না। তাহলে অসামাজিক একটা বাচ্চা বা একটা শিক্ষার্থী কেন হচ্ছে সেটাও আমরা এখান থেকে কিন্তু জানতে পারবো। এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে এর জন্য তার পরিবার সবার আগে দায়ী, এবং পরিবারের মধ্যে সবার আগে দায়ী তার মাতা এবং পিতা। বোঝা গেল? তো এটা আমরা ডিটেলস ক্লাসে দেখবো। এখন দেখতে গেলে বাকি জায়গাগুলো দেখে নিই আগে। জীবনের গুরুত্বপূর্ণ সময়কাল, সেই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আর্নল্ড জোন্স, রুশো, এগুলো জীবনের সময়সীমা দিয়ে তার বৈশিষ্ট্যগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিকাশের বিভিন্ন দিক, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টের সামগ্রিক, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজে, কোহেলবার্গ, ভাইগোটস্কি। এখানে একটা কথা আমি বলবো, আমরা প্রত্যেকেই জানি যে পিয়াজে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এখান থেকে প্রতি বছর টেট হোক, সিটেট হোক, যে এক্সামই হোক, এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে, এবং আমরা ধরে রাখতে পারি যে আসন্ন পরীক্ষা তো এখান থেকে প্রশ্ন আসতে পারে 99% একদম কনফার্ম। আচ্ছা, তো এই পিয়াজ আর ভাইগোটস্কি নিয়ে একটা কথা তোমাদেরকে বলি, তোমরা মন দিয়ে শুনছো তো? আমি কিভাবে বুঝবো তোমরা মন দিয়ে শুনছো? তাহলে একটু জিজ্ঞেস করি, বলো জ্ঞানমূলক নির্মিতিবাদের প্রবক্তা কে? আগে বলো, তারপরে আমি এই জায়গাটাকে নিয়ে একটু আলোচনা করব। কে কে শুনছে সেটা আমি একটু বুঝি। অনেকক্ষণ ধরে আমি একা বলছি। আচ্ছা, শুনছো, থ্যাংক ইউ। বলো দেখি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অরুণ বলেছে পেঁয়াজের, গৌরী বলছে শুনছি, ঠিক আছে, সবাই বলছে পেঁয়াজের, ভেরি গুড, সবাই শুনছো, আমি ভীষণ ভীষণ হ্যাপি। এবারে দেখো, আমি এখানে থেকে একটা বিষয় বলি, আবার একটু মন দিয়ে দাও। বলছি যে এই পেঁয়াজে, কোহেলবার্গে একটু পরে আসছে, কারণ কোহেলবার্গ নিয়ে আমরা ডিটেলস যাব। এই পেঁয়াজে আর ফাইগোরস্কি দুজনা একটু মিল আছে, ঠিক আছে, কিন্তু একটু মতবিরোধ আছে। এই যে তোমরা বললে না যে জ্ঞানমূলক নির্মিতিবাদের প্রবক্তা পেঁয়াজে আর সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা ভাইগোরস্কি, তো বিকাশের ক্ষেত্রে এখানে দুজন দুরকম মন্তব্য করেছে, সেটা কি আমরা জানি? নিশ্চয়ই জানি, কেউ না কেউ জানি, আবার হয়তো অনেকে জানি না। একটু বলি সবার জন্য। পেঁয়াজে বলেছে যে একটা শিশু প্রথমে চিন্তা করে, তারপর শেখে। কি বললাম? দরকার হলে খাতায় লিখে রাখতে পারো, দেখবে আমাদের সিলেবাসে একটা জায়গা আছে, হ্যাঁ, যে ভাষা এবং চিন্তন, ল্যাঙ্গুয়েজ এন্ড থট, আমি সেটা একটু সংক্ষেপে বলবো। পেঁয়াজে বলেছেন যে শিশু আগে চিন্তা করে, তারপরে ভাষা ব্যবহার করে। কে বলেছেন মনে রাখো? পেঁয়াজে। আচ্ছা, ভাইগোরস্কি আবার বললো, দেখ, শিশু আগে ভাষা প্রয়োগ করে, তারপরে চিন্তা করে। ব্যাপারটা কেমন হয়ে গেল? মনে থাকছে না, কি করব? একটা ছোট্ট উদাহরণ দিই, মনে থাকবে। পেঁয়াজে বলেছেন যে একটা শিশু আগে কি করে বললাম? আগে চিন্তন করে, কগনিটিভ, যেহেতু পেঁয়াজের থিওরিটা কি কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানগত বিকাশ, তাই বলেছেন আগে চিন্তা করে। দেখো, একটা ছোট বাচ্চা, সে দেখছে যে অন্য বাচ্চারা বল নিয়ে খেলছে, দেখছে। আচ্ছা, দেখার পর সে মনে মনে ভাবছে, আচ্ছা তাহলে এটা বলটা এরকম, বলটা গড়িয়ে যায়। বা আমরা এখন বোর্ড বুক দেখাই না বাচ্চাদের, ফ্ল্যাশ কার্ড, বোর্ড বুক দেখি, শেখাই, তো দেখেছে সেখানে বল, আচ্ছা রেড কালারের বল সার্কেল এসব হয়, মানে সে দেখেছে। তারপরে যখন বাচ্চা কথা বলতে শিখছে, তখন বলছে বল, আমি খেলবো। বোঝা গেল? তাহলে পেঁয়াজে বিষয়টাকে এইভাবে দেখেছেন যে বাচ্চা আগে চিন্তা করছে, তারপরে ভাষা প্রয়োগ করছে। এবার ভাইগোরস্কি বলছেন না, বাচ্চা আগে কথা বলছে, তারপর চিন্তা করছে। তাহলে একটা এক্সাম্পল হোক, দেখো, একটা বাচ্চা এবং মা রাস্তায় দুজন দাঁড়িয়ে আছে, ফাঁকা মাঠে দুজন দাঁড়িয়ে আছে, আকাশ বাতাস দেখছে আর কি। তো বাচ্চা বললো, মা এটা কি? তো মা তখন বলছে, বাবু এটা প্রজাপতি। যাই হোক, হলো না, একটু বুঝে না, এটা প্রজাপতি। প্রজাপতি খুব সুন্দর হয়, অনেক কালার হয়, প্রজাপতি ফুলে মানে ফুলে ফুলে বসে, এটা খুব ভালো প্রজাপতি। আচ্ছা, এবার বাচ্চাটা কোথা থেকে জ্ঞান পেলো? মায়ের থেকে। বাচ্চা কি চিনতো প্রজাপতি? না, মা শেখালো। আচ্ছা মা, তাহলে প্রজাপতি কেন ওড়ে? প্রজাপতি উড়ে কেন? মা এক জায়গা থেকে অন্য জায়গায় কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। তখন মা বোঝালো, এর ডানা আছে, উঠতে পারে। ক্লিয়ার? তাহলে ভাইগোরস্কি বলছেন যে বাচ্চা, শিশু বা যাই হোক শেখে মানে ভাষাগত বা সামাজিক ভাবে। দেখবে ভাইগোরস্কি তত্ত্বতে যখন আমরা যাব, ভাইগোরস্কি গুরুত্বই দিয়েছে ভাষা এবং সমাজকে। তাহলে বাচ্চা এখানে আলোচনার মধ্যে দিয়ে শিখছে, ভাষার মধ্যে দিয়ে শিখছে। আর এখানে দেখলাম পেঁয়াজে আগে বল দেখেছে, সেটা মনে মনে চিন্তা করেছে, কল্পনা করেছে, মানে জ্ঞান পেয়ে গেছে, ধারণা পেয়ে গেছে, তারপরে বাচ্চা বলছে বল খেলবে। ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হয় এটুকু হোক, ডিটেলসে আরো আমরা বুঝবো। কোহেলবার্গ, আমি এটা একটু পেন্ডিং রাখলাম, আমার ইচ্ছা এটা নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব শেষে। আচ্ছা, এবার দেখো ব্যক্তিত্ব কি? এ আবার কি? আমরা তো কথায় কথায় বলি এটা আমার ব্যক্তিত্ব, ওটা আমার পার্সোনালিটি। কি পার্সোনালিটি? ও কোনো পার্সোনালিটি নেই। এই বিষয়টা হচ্ছে, মানে ব্যক্তিত্ব হচ্ছে যে ব্যক্তিত্ব বা যে বৈশিষ্ট্য এক ব্যক্তিকে অন্য ব্যক্তির থেকে পৃথক করে। আজকে আমি আমার মতন, তুমি তোমার মতন, সে তার মতন, কেউ কারোর মতো কিন্তু নয়। এবার বলতে পারো যে আমরা যখন একসাথে বসছি তখন গল্প করছি, হি 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 করে হাসছি,
সেটা সাময়িক, সেটা সাময়িক, কিন্তু যখন যে যার বাড়িতে চলে যাবে না, নিজেরটা নিয়ে ভাববে, তখন সবাই কিন্তু সবার মতো, তখন কেউ কারোটা ভাববে না। হতে পারে 99% মিল, কিন্তু 1% কিন্তু ডিফারেন্স থাকবেই, আলাদা হবেই। তো এটা হচ্ছে ব্যক্তিত্ব। এবার এর মধ্যে প্রশ্ন যেটা আসে, অন্তঃব্যক্তি আন্তঃব্যক্তি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট নিশ্চয়ই শুনেছো, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, সেটা আমরা ডিটেলসে দেখবো। ফ্রয়েড এবং এরিকসন। ফ্রয়েড হচ্ছে, ফ্রয়েডের তত্ত্ব যেটা বলছে, আমরা প্রত্যেকেই তো ইদম, অহম আর ইগো জানি। আচ্ছা, ঈদ, ফ্রয়েডে ঈদ, ইগো আর সুপার ইগো। আচ্ছা, এখান থেকে কি প্রশ্ন আসে আমি একটু বলি। ফ্রয়েড ব্যক্তিত্ব প্রসঙ্গে ডিফেন্স মেকানিজম বলে একটা জায়গা উল্লেখ করেছেন, নিশ্চয়ই জানি আমরা, তো সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ওখান থেকে আর কি প্রশ্ন আসে, আমি সেটা বললাম, মানে ওই জায়গাটাকে ক্যাপচার করে প্রশ্ন নেওয়া হয়। তো যাই হোক, তো ফ্রয়েড প্রসঙ্গে এখন আমরা দেখবো ইদম, ইগো এবং সুপার ইগো। জানি তো, একটু কমেন্ট সেকশনটা একটু দেখে নিই, তোমাদের সাথে মাঝে মাঝে একটু কথা বলবো। আচ্ছা 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 আচ্ছা, জানি, সোনালী ভট্টাচার্য বলছে যে ও ঠিক আছে, জানে, খুব ভালো কথা। চলো এবার, আচ্ছা তাহলে বলো যে আমি এই যে ভুল সিদ্ধান্ত নিচ্ছি, ভুল সিদ্ধান্ত, দেখো একটা জিনিস এখানে বাস্তব কথা, সিডিপি তো কোনো গল্প কথা নয়, কারো মন গড়া কথাও নয়, সবই পরীক্ষিত এবং মনটাকে নিয়ে। তো আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি, আমি যখন ভুল সিদ্ধান্ত নিই, তার দায়টা কার? আমার ভুল সিদ্ধান্ত নেওয়ার দায়টা তো আমারই, তাই নয় কি? একদমই তাই। আমি যদি ভালো কাজ করি আমি হাসবো, আমি খারাপ কাজ করলে আমি কাঁদবো, সেটা সময়ের অপেক্ষা। তো এই যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভুল পথে হাঁটি, দেয়ালে পিঠ থেকে যায়, হাউমাউ করে কাঁদি, আবার ঘুরে দাঁড়াই, চোখের জলটা মুছে ফেলি। তো এই যে জীবনে এত টানাপোড়েন, এটা কেন হয়? বা এখানে কার গুরুত্ব সব 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 থেকে বেশি বলো? ইদম ইগো না সুপার ইগো? কুইক, আর মানে কার অবদানটা সব থেকে বেশি বলো? তোমাদের কমেন্ট দেখার জন্য বসে আছি। না না না, সাবকনসিয়াস মাইন্ড, ওটা নিয়ে আমি আবার বলবো, এটার পরে বলবো। কনসিয়াস মাইন্ড, প্রি কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড সব বলবো। ওরকম সবাই বলছে সুপার ইগো, এটা একটা কিন্তু মস্ত বড় ভুল ধারণা আমাদের। এটা আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, আমি একটু ক্লিয়ার করি, মানে একটু একটু ক্লিয়ার করি, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, একটু মন দিয়ে শোনো। আচ্ছা, যেটা বলছিলাম যে দেখবে, মানে মোদ্দা কথা যেটা, আমাদের জীবনের যে ব্যালেন্স বা জীবনের ভারসাম্য, সেটা রক্ষা করছে কে? একটু বলি, ইগো। সেটা রক্ষা করছে ইগো। এটা মনে রাখো, ইগো। আচ্ছা, কেন ইগো বললাম? যারা সুপার ইগো বলেছো, এবার তাদের উত্তরটা দিই। সুপার ইগো হচ্ছে একদম বিবেকের কেন্দ্রস্থলে। কি বললাম? সুপার ইগো হচ্ছে বিবেকের কেন্দ্রস্থলে। আর ইদমকে কি বলবো? ইদমকে বলবো একদম ছেলে মানুষ। সবসময় আমি যেটা বলি, আবার একটু বলবো, মন দিয়ে শোনো। ইদমকে তুলনা করো একটা বাচ্চা ছেলের সাথে। বাচ্চা ছেলে কি, আমার চকলেট চাই আমি এক্ষুনি খাবো, আমার ম্যাগি চাই আমি এক্ষুনি খাবো, আমার গাড়ি চাই আমি এক্ষুনি নেব। কোথা থেকে আসবে, কে টাকা দেবে কিনা, বাড়িতে পর্যাপ্ত টাকা পয়সা আছে কিনা, আমার অত কিনে লাভ নেই বাবা, আমি খাবো, আমার চাই। তাহলে ইদম সবসময় সুখ ভোগের নীতিতে চলে। ও ম্যাডাম তখন থেকে বক বক করছে, ধর একটু রিলস দেখে আসি। এটা হচ্ছে ইদম, সুখ ভোগের নীতিতে চলে। তাহলে ইগোকে আমি যদি বলি এটা বাচ্চা ছেলের সঙ্গে রিলেট করে মনে রাখো, তাহলে ইগোকে কার সঙ্গে রিলেট করে মনে রাখবে? আমাদের সব থেকে যিনি কাছে, আমাদের মা। ইগো হচ্ছে মা। তিনি কি করেন? তিনি ইদমকে বোঝান। এবং আরেকটা জিনিস মনে রাখবে, ইগো এটা মানে গল্প নয়, এটা কিন্তু আমাদের মনের কথা, মনের আর কি, আমাদের মনের মধ্যে রয়েছে। আমি মনে রাখার সূত্রে বলছি, মনে রাখার জন্য আমি এভাবে বলছি। তো ইগো মানে মা কি করেন? আমাদের যেমন বোঝান যে বাবু তুমি এটা করো না, এটা তোমার জন্য খারাপ, এটা করলে তুমি ভবিষ্যতে পস্তাবে, বা তুমি এখান থেকে বেরিয়ে আসো, বা তুই আরেকটু চেষ্টা কর।
ঠিক ইগো তাই, ইদমকে বোঝার যে তুমি এটা করো না, এই সিদ্ধান্তটা যদি তুমি নাও তাহলে কিন্তু এর ফল তোমাকেই ভোগ করতে হবে, সমাজে কিন্তু তোমাকে সবাই খারাপ বলবে। এবার ইগো যদি পারমিশন দেয় তবেই ইদম সেটা করতে পারে, কিন্তু যদি ইগো পারমিশন না দেয় ইদম কিন্তু করতে পারে না। তবে আমি আসছি, আমার প্রশ্নের উত্তরে আমি আসছি। এবার সুপার ইগো কি বললাম, বিবেকের কেন্দ্রস্থলে, একদম চরম বিবেকবান। আমি তোমাদের সাথে পিকনিকে গেছি, একটা এক্সাম্পল দিই, আমি তোমাদের সাথে পিকনিকে গিয়েছি, আর পিকনিকে গিয়ে আমার প্রচন্ড খিদে পেয়েছে, সেই খিদে পেয়েছে, আমি তোমাদের কারো ব্যাগ থেকে একটু চাউমিন পেলাম বা যাই হোক কিছু পেলাম। তো এবার আমি যদি ইদমের দ্বারা পরিচালিত হই, ভালো করে রিলেট করো, একটু কষ্ট করে একটু রিলেট করো, ভুলবে না। তা আমি যদি ইদমের দ্বারা পরিচালিত হই তাহলে আমি কি করব জানো, বিস্কুটের প্যাকেটটা আমি একাই খেয়ে ফেলবো। আমার তো খিদে পেয়েছে, ও কি খাবে না খাবে ওর চিন্তাও পরে করবে, আমি পেয়েছি আমি খেয়ে নিজের পেট শান্ত করি। এটা হচ্ছে ইদম। ইগো, আমি যদি ইগোর দ্বারা পরিচালিত হই বা বাস্তবের দ্বারা পরিচালিত হই তাহলে আমি কি করব, আমি বলবো ঠিক আছে আমার বন্ধু আসুক, আমি এই ম্যাগিটা বা এই বিস্কুটটা শেয়ার করে খাবো, ও 4টে বিস্কুট আমি 4টে বিস্কুট, বা ও অর্ধেক ম্যাগি আমি অর্ধেক ম্যাগি। এটা হলো ইগো। আর সুপার ইগো যেটা একদম পুরো বিবেকবান, ও হলে বলবে না আমি কারোটা খাবো না, আমি একটু পরে দোকান থেকে পয়সা দিয়ে কিনে খাবো বা টাকা দিয়ে কিনে খাবো। আচ্ছা, যেটা এবার আমার প্রশ্নে আসি, আমি বলেছিলাম যে জীবনে ভারসাম্যকে রক্ষা করে বা আমাদের ভুল সিদ্ধান্ত কেন নিই। দেখো, ইগো হচ্ছে আমাদের ভারসাম্য বজায় রাখে, জীবনের ব্যালেন্সটাকে বজায় রাখে। এবার যখন আমরা ইগোর কথা না শুনি, যখন ইদমকে প্রায়োরিটি দিই, তখনই বাস ভেসে যাই অন্ধকারে। আর যখন সুপার ইগোটা বেশি গুরুত্ব দিয়ে ফেলি তখন আমরা একদম বিবেকবান হয়ে যাই, সেই পর্যায়ে চলে যাই একদম। কিন্তু বাঁচতে গেলে তো ইগোরই গুরুত্বপূর্ণ না, সমাজে বাঁচতে গেলে যেটা প্রয়োজন। যাই হোক, ভারসাম্য বজায় রাখে ইগো। আর এডিকশন কি বলেছে, জীবনে প্রত্যেকটা তিনি বয়সের সাথে সাথে আমাদের প্রত্যেকটা শিশু বা শিক্ষার্থী, যে আমরা আজকে এই বয়সে, বা আমি নিজেকে যদি বলি আমি আজকে এই বয়সে, বা আমার যখন 65 বছর বয়স হবে, আমি একটু ভবিষ্যৎ ভাবি, আমার যখন 65 বছর বয়স হবে তখন আমি কি ভাববো বলতো, একটু ভাবো, বয়সকালটাকে নিয়ে একটু ভাবো তো, অনেকে ভাবতে খারাপ লাগবে, ভাবো যখন আমার 65 বছর বয়স হবে তখন আমি কি ভাববো জানো, কারণ তখন তো আমার আর কিছু পাওয়ার নেই, আছে। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগছে এই যে আমি ছোট ছোট একটু একটু গল্প বলছি, ভালো লাগছে তো না? ঠিক আছে, তাহলে আমি এই গল্পটা একটু করি, তোমরা কমেন্ট করতে থাকো, আমি দেখে সেই মতো। আমার যখন 65 বছর বয়স হবে, আমার কি দুনিয়ার থেকে কিছু পাওয়ার আছে? না, এই দুনিয়া থেকে আমার কিছু পাওয়ার নেই। এই সংসার জগৎ থেকে কিছু পাওয়ার আছে, চাওয়ার আছে? না, এখান থেকেও আমার কিছু চাওয়ারও নেই, পাওয়ারও নেই। তাহলে আমি কিন্তু তখন পেছন ঘুরে তাকাবো। এবার পেছন ঘুরে কি দেখবো, আমার চাওয়া, আমার পাওয়া, আমার জীবনে না পাওয়া, জীবনের শখ, জীবনের স্বপ্ন, জীবনে অবহেলা, জীবনের ভালোবাসা, সমস্তটাকে নিয়ে আমি ভাববো বা দেখবো। তো এইটা হচ্ছে 65 বছর বয়সের বৈশিষ্ট্য, এবং সবার মঙ্গলের জন্যই ভাববো। তো এডিকশন কিন্তু একদম বাস্তবিক ভাবে প্রত্যেকটা বয়সের সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্যগুলোকে দিয়ে গেছেন। খুব সুন্দর একটা তত্ত্ব, এটা আমরা ডিটেলসে দেখবো পরে। আচ্ছা, বুদ্ধি একবার দেখিনি, তোমরা আমাকে শুধু একটা কথা বলো, যে এই যে বুদ্ধি বা ইন্টেলিজেন্স, একটা তোমাদের ক্লাসে বা তোমাদের চেনা জানা কেউ গণিতে ভীষণ ভালো, গণিতে 100-তে একদম 100 পায়, খুব ভালো, একদম দারুণ ভালো। কেউ গানে ভালো, কেউ নাচে ভালো। তাহলে যারা গানে ভালো, যারা নাচে ভালো, তাদের কি ভবিষ্যৎ অন্ধকার? আর শুধুমাত্র যে গণিতে ভালো নাম্বার পায় তার কি ভবিষ্যৎ খুব ভালো? বুদ্ধি কি এরকম কিছু মিনিং করেছে আমরা জানি? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে চলো আমি একটু একটু করে গল্প করে করে এগোই তাহলে মোটামুটি ভাবে। আচ্ছা, সবাই বলছে না।
বেশ 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 না, তাহলে আমরা জানবো যে বুদ্ধির ক্ষেত্রে অনেকজন অনেক মতবাদ দিয়েছেন। এবার আমাদের সিলেবাসে শুধুমাত্র যারা যারা রয়েছে, স্পিয়ারম্যানের ত্রিউপাদান তত্ত্ব, থর্নডাইক, গিলফোর্ডের ত্রিউপাদান তত্ত্ব, গার্ডেনার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ভীষণ রকম প্রশ্ন আসে, স্টার্নবার্গের ইনফরমেশন প্রসেসিং থিওরি, যেটা খুব সুন্দর এবং গল্পের ছলে এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা দেখে নেব, এডুকেশনাল ইমপ্লিকেশন মানে শিক্ষা ক্ষেত্রে তাদের প্রয়োগ, ব্যক্তিগত পার্থক্য। আমি আবারও একবার সংক্ষেপে বলবো, এই ব্যক্তিগত পার্থক্য আমি আবার বলছি যে আজকে আমি দেখলাম 100 জন হয়তো ক্লাস করছে, এবার পরবর্তী ক্ষেত্রে যখন ফিডব্যাক নেওয়া হবে হার্ডলি 50 জন বলবে খুব ভালো হয়েছে, 30 জন বলবে ওই হলো মোটামুটি, 20 জন বলবে আমি তো কিছুই বুঝিনি। এটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। কারণ কেউ কিন্তু কারোর মতো নয়, প্রত্যেকে তার মতন, প্রত্যেকের নেবার ক্ষমতা আলাদা, তাদের ক্যাপাবিলিটি আলাদা, তাদের লেভেল আলাদা, তাদের পূর্ব অভিজ্ঞতা জ্ঞান আলাদা, কাজেই সমস্তটা আলাদা। তাই আমরা এটা এই সিলেবাস, এই জায়গাটা আমাদের দেয়া হয়েছে, এবার শিক্ষার্থীদের কোন জায়গায় দুর্বলতা, তারা কি চাইছে, তাদের আগ্রহ কতটা, তাদের চাহিদা কতটা, তাদের দক্ষতা কতটা, তাদের লেভেল কোন পর্যায়ে, সেটা বুঝে তাদের শিক্ষাদান প্রক্রিয়াটাকে কার্যকারী করা। এই জন্য এই জায়গাটা দেওয়া হচ্ছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং সিলেবাসে যেটা ইম্পর্টেন্ট আরেকটা জায়গা, ইনক্লুসিভ এডুকেশন, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং 2023 প্রশ্ন এসেছিল এবং সম্পূর্ণভাবে কিন্তু কনসেপচুয়াল, সম্পূর্ণ রকম ভাবে ধারণামূলক প্রশ্ন আসবে কিন্তু এখান থেকে, বোঝা গেল? আচ্ছা, এখানে আর একটা গল্প আমি তোমাদেরকে বলি, ছোট্ট করে গল্প নয়, জাস্ট ইনফরমেশন একটা। এই যে ইনক্লুসিভ এডুকেশন আর ইন্টিগ্রেটেড এডুকেশন, আমরা কি ডিফারেন্সিয়েশনটা জানি? দেখি তো কজন বলে জানি বা জানি না। আবারও বলছি, এই যে ইনক্লুসিভ এডুকেশন যেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এবং ইন্টিগ্রেটেড এডুকেশন যেটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা, এর ডিফারেন্সিয়েশনটা কি আমরা জানি? ইয়েস অর নো? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রীতিলতা বলছে জানি। ওকে ওকে, আচ্ছা, গৌরী বলছে জানি না। ঠিক আছে, আমি সবার জন্য খানিকটা আমি জানি বাবা, এরকম হবে, সবাই জানবে না, কেউ কেউ জানবে। ভেরি গুড। আমি জাস্ট এক কথাই বলছি, শোনো, দরকার হলে খাতায় লিখেও রাখতে পারো, যাতে 6 মাস পর দেখলে আবার মনে পড়ে। আচ্ছা, ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে শিক্ষার্থীদের জন্য শিক্ষাদান। কি বলছি? ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বলা হচ্ছে এক ছাদের তলায় সমস্ত শিক্ষার্থীকে শিক্ষাদান করা হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী। আজকে যদি তোমার মনে হয় তোমার শিক্ষাদান প্রক্রিয়াটা শিক্ষার্থীরা গ্রহণ করতে পারছে না, তাহলে বা নিতে পারছে না বা বুঝতে পারছে না, তাদের কাছে বোঝা মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, তাহলে ইনক্লুসিভ এডুকেশন বলছে শিক্ষার্থীদের মতন করে শিক্ষাদানটাকে কার্যকারী করতে হবে। সেটা মানে এক কথায় শিক্ষার্থীদেরকে নিয়ে ইনক্লুসিভ, এটা হচ্ছে ইনক্লুসিভ। আর আমি আরেকটা কি বললাম? ইন্টিগ্রেটেড বা সমন্বিত। আচ্ছা, সমন্বিত বলা হচ্ছে যে এখানে যেমন শিশুকে নিয়ে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো পরিবর্তন করা যাবে শিশুর জন্য, কিন্তু সমন্বিততে শিশুকে মূল স্রোতের সঙ্গে মানিয়ে নিতে হবে। বোঝা গেল পার্থক্যটা? শিশুকে মূল স্রোতের সঙ্গে মানিয়ে নিতে হবে, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড। শিশু মানিয়ে নেবে মূল স্রোতের সঙ্গে, কিন্তু ইনক্লুসিভের ক্ষেত্রে মূল কাঠামো যেটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে শিশু কেন্দ্রিক। এবং হ্যাঁ, এটা এনইপি 2020 মেনে নিয়েছে, সেখানেও এই উল্লেখ রয়েছে শিশুর জন্য। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেখানেও বলা হচ্ছে শিশুর জন্য শিক্ষা ব্যবস্থা বা যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, সমস্ত কিছুতে কিন্তু এই জায়গাটিকে গুরুত্ব দেওয়া হয়েছে, সমন্বিত শিক্ষা ব্যবস্থাকে নয়। তাই এটা বেশি 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা দেখবো ব্যাকগ্রাউন্ড লার্নার্স, ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, ড্রপড গ্রুপ, এগুলো দেখবো যে শ্রেণীকক্ষে সমতা, সংবেদনশীলতা। আরেকটা যেটা আসে এখান থেকে সেটা হচ্ছে লার্নিং ডিসএবিলিটিস। কি বললাম? লার্নিং ডিসএবিলিটি, যেটা আমি সংক্ষেপে এলডি বলে লিখে রাখলাম। লার্নিং ডিসএবিলিটি এটা কি?
এখান থেকে প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে আমরা জানি, আমি জাস্ট একবার বলে দিচ্ছি। ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসফেসিয়া, ডিসলেক্সিয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে এবং জেনে রাখতে হবে। ইনক্লুসিভের মধ্যে কিন্তু এগুলো রয়েছে। আরো যেটা রয়েছে স্পেশাল চাইল্ড রিলেটেড, অবশ্যই এখানে দেখবে অটিজম, অটিজম চাইল্ড, এগুলো একটু দেখে নেব। স্পেশাল চাইল্ডের মধ্যে রয়েছে যে স্পেশাল নিড, আমাদের সিলেবাসে রয়েছে না যে ট্যালেন্টেড লার্নার, ক্রিয়েটিভ লার্নার, ডিফারেন্ট অ্যাবেল লার্নার, এগুলোর মধ্যে এই মানে এই জায়গাগুলো ইনক্লুডেড, এগুলো আমরা দেখবো। যে ট্যালেন্টেড লার্নার কারা, গিফটেড চাইল্ড কারা, ক্রিয়েটিভ লার্নার কারা। এবারে যদি এত রকম শিক্ষার্থীকে এক ছাদের তলায় ইনক্লুসিভ এডুকেশনের কথা মাথায় রেখে শিক্ষাদান করি, তাহলে কি সেটা কার্যকারী করা সম্ভব? ভাবো ভাবো, ভাবতে হবে, চিন্তন প্রক্রিয়াকে কাজে লাগাতে হবে এই ক্লাসে। তাহলে ভাবো সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে সম্ভব? তুমি একজন টিচার হিসাবে কি তুমি সামলাতে পারবে? এই যে যদি এলডি রকম লার্নার থাকে, ক্রিয়েটিভ লার্নার থাকে, বা ট্যালেন্টেড লার্নার থাকে, ডিফারেন্ট অ্যাবেল লার্নার থাকে, কিভাবে তুমি সেই ক্লাসটাকে সামাল দেবে? তার জন্য আলাদা পদ্ধতি রয়েছে। যেমন কি ছিল, ওই যে দিনের একটা নির্দিষ্ট সময় রিসোর্স কক্ষের ব্যবস্থা করা হবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষকের ব্যবস্থা থাকবে, তারপরে রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা থাকবে, এগুলো কিন্তু এখানে থাকবে। আরেকটা যেটা এখান থেকে বিশেষ করে সিটেট এর ক্ষেত্রেও খুব বেশি প্রশ্ন আসে, সেন্টার। আরে ছেলেরা চাকরি বাকরি করতে পেরে নেওয়া যায়, মেয়েরা আবার কেন চাকরি করবে? কি আশ্চর্য! মেয়েরা চাকরি করে কি করবে আমাকে বলতে পারো? রান্না বাড়ি করবে তো নাকি? সেটা তো করতেই হবে, থালা বাসন মাজতেই হবে, কাপড় চোপড় কাচতেই হবে। চাকরি তো করবে ছেলেরা, বা ছেলেরা তো কাঁদবে কেন? এ কি, ছেলেরা শক্ত সবল হবে, টাকা ইনকাম করে, কাঁদবে তো মেয়েরা। দুঃখ তো হয় মেয়েদের, ছেলেদের আবার কিসের দুঃখ? আশ্চর্য! এই যে কনসেপ্ট, এই যে কনসেপ্ট, এটা কিন্তু রয়েছে জেন্ডারের মধ্যে, এবং জেন্ডার স্টেরিওটাইপ যেখান থেকে খুব বেশি প্রশ্ন আসে। বুঝে গেল? জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার অফ কনজারভেশন, কনজারভেশন মানে সংরক্ষণ। আজকে আমি যে এই কথাগুলো বললাম যে একই কথা, ছেলেরা চাকরি করবে, মেয়েরা চাকরি করে কি করবে? শুধু শুধু তো টাকা ধ্বংস। আরে এত মেয়েকে পড়িয়ে সে তো বিয়ে দিতেই হচ্ছে গাদা গুচ্ছে খরচা করে। তো বলো এই কথাগুলো আমি কোথায় পেলাম? জেন্ডার অফ কনজারভেশন, এটা সংরক্ষণ ছিল। কোথায় সংরক্ষণ ছিল? আমার পরিবার, আমার ফ্যামিলি, বা আমার পরিবেশ, এই সমাজ। নইলে একটা বাচ্চার মাথায়, বা একটা ছেলেই হোক মেয়েই হোক, তার মাথায় কথাগুলো আসবে কোথা থেকে? ছেলে, একটা ছেলেকে পুতুল গিফট করার কথা আমরা ভাবতেই পারি না, ভাবতেই পারি না। একটা মেয়েকে গাড়ি গিফট করার কথা ভাবতেই পারি না। একটা ইনভাইট পেলে ছেলে নামে সেই মতো আমরা গিফট কিনে নিয়ে যাই। এগুলো এলো কোথা থেকে? জেন্ডার অফ কনজারভেশন, জেন্ডার অফ স্কিমা, জেন্ডার অফ স্টেরিওটাইপ, এই জায়গাগুলো আমরা একটু দেখবো যখন জেন্ডার আসবে। ঠিক আছে, আমাদের তো ডিটেলসে যেতে হবে। আর এগুলো সম্পূর্ণভাবে পেডাগজির জায়গা। দেখো, শিশু কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, প্রগতিশীল শিক্ষা, আমরা ডিটেলস দেখবো। আর আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা টিচিং মিনিং নেচার ফেস লেভেল, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এখান থেকে প্রশ্ন আসে। কনসেপচুয়াল আমরা দেখবো 5E মডেল, যেখান থেকে প্রিভিয়াস ইয়ার্সেও যদি আমরা দেখি, এখান থেকে প্রশ্ন কিন্তু এসেছে, এবং এটা সম্পূর্ণভাবে বাস্তবিক, এবং আমরা টিচিং এর সঙ্গে রিলেট করে করে পড়লে একদম জল ভাত। আর যেটা প্রেষণা, এই প্রত্যেকে আমার ক্লাস মন দিয়ে শুনবে, করবে, কিন্তু সেটা ভয়ে, ভয়ে কি মানে ভয় কি ততটা কার্যকারী হবে যতটা কেউ মন দিয়ে করবে, স্বপ্ন পূরণের জন্য করবে, শেখার জন্য করবে, সেই লক্ষ্য পূরণের জন্য করবে? তো সেই লক্ষ্য পূরণের জন্য করার জন্য প্রেরণা, মোটিভেশন মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখানে আরেকটা জায়গা রয়েছে ড্রাইভ। ড্রাইভ কি? ড্রাইভ হচ্ছে তাড়না। তাড়না কি? তাড়না তাড়িয়ে নিয়ে বেড়ায়। কোন দিকে তাড়িয়ে নিয়ে বেড়ায়? স্বপ্ন পূরণের জন্য। অনেকে ক্লাসে ঢুকছে, বেরোচ্ছে, এন্ট্রি নিচ্ছে, করছে, ঠিক আছে, কাজ থাকতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখবে, যার খিদে যতটা সে কিন্তু ততটাই খাবে। বুঝতে পারলে কথাটা? যার খিদে যতটা, ড্রাইভ বলছে এটা।
তা যার স্বপ্ন পূরণের তাগিদ যত গভীর, তার পরিশ্রমটাও কিন্তু ততটাই হওয়া উচিত বা হবে। আমি টার্গেট নিয়েছি আজকে ভোর 5টায় আমি উঠবো, এই তাড়ানোর কাজ হচ্ছে ভোর 5টা বাজলেই কিন্তু আমাকে তাড়াবে, ওঠ পড়তে হবে, ওঠ পড়তে হবে, না পড়লে তুই পিছিয়ে পড়বি। লাখ লাখ ছেলেমেয়ের কম্পিটিশন, সেখানে আমি না পড়লেই দুনিয়ার কি আসে যায়? দুনিয়ার কিছু হবে কি? আমি যদি 10 দিন না পড়ি দুনিয়ার কিছু ঠেকা? কিচ্ছু নয়। আমি পড়বো না, আমি পিছিয়ে যাব, আমি আমার স্বপ্ন থেকে অনেক দূরে সরে যাব। তো এই ড্রাইভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। কিছুটা বলতে পারি এপিজে আব্দুল কালামের বাণী, যে স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমটাই কেড়ে নেয় রাতের। ক্লিয়ার? তো এই জায়গাটা আমরা তো অবশ্যই ডিটেলসে দেখবো। চলো এবারে হচ্ছে মেথড, এগুলো তো আমি আলাদা করে কিছু বোঝাবো না, এগুলোর কিছু পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, বাস একদিনেই এটা হয়ে যাবে। মেথডস অফ টিচিং, লেকচার, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, ডিসকভারি, ইন্টারঅ্যাক্টিভ প্রজেক্ট, প্রবলেম সলভিং। ওকে, আর ব্লুমটা ভীষণ সোজা, আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখে নেব। মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং, এগুলোর সঙ্গে আমরা পরিচিত, প্রত্যেকে আমরা এগুলো করেছি। সামেটিভ এবং ফরমেটিভ ইভ্যালুয়েশন, এটা হচ্ছে তোমার সামেটিভ এবং ফরমেটিভটা হচ্ছে এই যে ক্লাসে শিক্ষক শিক্ষিকা ক্লাস করেন, এবার তোমরা কতটা বুঝতে পেরেছো, এই বুঝেছো তো? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তোমরা যে বুঝেছো এটা আমি কিভাবে বুঝবো? তোমরা তো বলবে বুঝেছি, বা আমিও বলবো হ্যাঁ আমি তো দারুণ বুঝিয়েছি, একদম ফার্স্ট ক্লাস, কিন্তু আদৌ আমার শিক্ষার্থীরা বুঝেছে কিনা সেটা আমি বুঝবো কিভাবে? প্রশ্নকরণের মধ্য দিয়ে, যেটাও কিন্তু পেডাগজিতে রয়েছে, যে শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নকরণ, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ফর অ্যাসেসিং অফ রিডনেস লেভেল অফ লার্নার্স, প্রশ্নকরণের মধ্য দিয়ে। আচ্ছা, এবার প্রশ্নকরণের মধ্য দিয়ে যখন আমি বুঝতে পারছি আমার শিক্ষার্থী বুঝেছে, আচ্ছা বুঝেছে সেটা ভালো কথা, যদি কোথাও ভুল থাকে সেটা আমি কারেকশন করব, শিক্ষার্থীরও ভুল থাকলে সেই ভুলটা সে সংশোধন করার সুযোগ পাবে, এটা হচ্ছে ফর্মেটিভ। আর যখন ভুল করলে ভুল করার সুযোগ থাকে না, যেমন হচ্ছে সামেটিভ, একটা বোর্ডের এক্সাম হোক বা কোনো একটা কোর্সের শেষে এক্সাম হোক, এটা হচ্ছে সামেটিভ, যখন আমি ভুল করলে সংশোধন করার আমার সুযোগ থাকে না, বা একটা নির্দিষ্ট সময়ের পরেই আমার মূল্যায়ন করা হয়, সেটা সামেটিভ। ওকে, আর একটা চলে এসছি প্রায় শেষে, জাস্ট এইটুকু দেখবো, শিখন কৌশল কি কি রয়েছে, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট, এগুলো আমরা দেখবো। আচ্ছা, এবার আমাকে বলো যে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট, এটা পড়ার কি খুব দরকার রয়েছে আমাদের? কেন পড়বো, কি দরকার? আশ্চর্য, এই থিওরি গুলো বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব? আমি কি এখন প্যাভলভের কুকুরের তত্ত্বটা বাচ্চাদের সামনে কি অ্যাপ্লাই করতে পারবো? পারবো না, পারবো না তো। থর্নডাইকটা পারবো, ইঁদুরকে গিয়ে পরীক্ষা করতে পারবো, এখানে আমি শিম্পাঞ্জির পরীক্ষা করতে পারবো বাচ্চাদের সামনে? পারবো না, তাহলে কি দরকার? আচ্ছা, দরকার হচ্ছে প্যাভলভের যে পরীক্ষাটা রয়েছে এবং তার শিক্ষা ক্ষেত্রে যে প্রয়োগটা রয়েছে। একটা শিশু, আচ্ছা আমাকে তুমি প্রথম দিন দেখলে, আমি তোমাদের সঙ্গে নিজের ইন্ট্রোডিউস করলাম, বেশ, দ্বিতীয় দিন তোমরা আমাকে দেখে এক্সপেক্ট করবে না করবে না? করবে। আরে এটা তো ম্যাডাম, চিনি তো, হ্যাঁ আমার পূর্ব পরিচিত, চিনি, আমি ওনার ক্লাস একদিন করেছি, চিনলে তো। যখন কোনো কিছু অভ্যাসগত, বা কোনো বাচ্চাকে আমি দেখিয়ে বললাম ইনি তোমার দিদি হয়, বা ইনি তোমার কিছু একটা হয়, 2-3 দিন দেখিয়ে বলার পর বাচ্চা ওকে দেখে বলতে লাগলো দিদি দিদি, বুনু বুনু, দাদা, এটা কি? এটা হচ্ছে অভ্যাসগত অনুবর্তন। বা এই যে নামটা শিখছি, একদিনে নামটা শিখেছি, একদিনে অ্যালফাবেট শিখেছি, একদিনে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছি, অভ্যাসগত যে ব্যাপারগুলো। আর একটা কথা এখানে বলি, নির্দিষ্ট টাইম, তোমরা প্রত্যেকেই জানো, পেপারেও দিয়েছিল যে এই যে গ্রীষ্ম গেল, ম্যাক্সিমাম স্কুলে নির্দিষ্ট টাইমে ঘন্টা পড়বে, ঘন্টা পড়ার পর বাচ্চারা গিয়ে জল খাবে, তাই তো? এই যে একটা অভ্যাস, যে টিফিন টাইমে আমি টিফিন খাবো, টিফিন হলেই আমার খিদে খিদে ভাব পায়, সব প্যাভলভের তত্ত্বের সঙ্গে জড়িত, আমাদের জীবনটাই তত্ত্বের সঙ্গে জড়িত, এত এত রিলেটেবল। স্কিনার, বাহ দারুণ, শিক্ষাতে ইন্টারেস্ট হলো কি, আকর্ষণ, মানে
আগ্রহ জাগলো না, আরে ধুর খাতা রাখতো, কি সব করবি তুই, আর কি করবি, বাস এই দুটোর ফারাকটাই বুঝিয়েছে কিন্তু স্কিনার, পজিটিভ নেগেটিভ পানিশমেন্ট দিয়ে। থর্নডাইক, শিক্ষার্থী ভুল করবে স্বাভাবিক, ভুল বলবে স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, মানুষ মাত্রই ভুল বলবে, ভুল করবে, কিন্তু ওই ভুল থেকে শিক্ষার্থী শিখবে, এটাই থর্নডাইক বলেছেন। গেস্টাল্ট, শিক্ষার্থীকে যখন শেখাবো সামগ্রিক ভাবে তুলে ধরবো, সামগ্রিক ভাবে, একতরফা না আমি অর্ধেক পড়িয়ে ছেড়ে দিলাম, পরের দিন পড়বি তারপরের দিন পড়বি, এটা নয়। বলা হচ্ছে সম্পর্কযুক্ত বিষয়গুলোকে পরপর 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 সামগ্রিক ভাবে বোঝাতে। কাজেই যখন আমরা ডিটেলস দেখবো তখন তো জানবোই, আমি যতটা সম্ভব একটু তোমাদের সামনে বলে রাখার চেষ্টা করলাম, তবে একটা ক্লাসে আমার পক্ষে যখন 100% দেওয়া সম্ভব নয়, আমার বিশ্বাস তোমাদেরও 100% নেওয়া সম্ভব নয়। সিলেবাস নিয়ে আশা করি কারোর কোথাও কোনো সমস্যা নেই, এবং এডগার্ডের এটা যেহেতু সিলেবাস ইনক্লুডেড নয়, কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে বিশেষ করে বিটেট এর ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন এসেছিল, তাই এটা আমরা রাখবো যে একটা শিক্ষার্থী কিভাবে সব থেকে বেশি শেখে, শুনে শেখে না বলে শেখে না দেখে শেখে না করে শেখে। এবার এডগার ডেল বলেছে একটা শিশু 100% বা শিখতে পারে সক্রিয়তার মধ্যে দিয়ে বা কাজ করার মধ্যে দিয়ে, যেটা অবশ্য পিঁয়াজেও এটাকে সায় দিয়েছেন, ম্যাক্সিমাম মনোবিদরাই এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, আচ্ছা অনেকটা সময় আমরা সিলেবাস নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমাদের কোথাও কোনো সমস্যা নেই। এবার আমি একটু ডিটেলসে যাই, কোনো প্রবলেম নেই তো? জোরসে বলে দাও কোনো প্রবলেম নেই। আমি তাহলে ডিটেলসে যাব এবং ডিটেলসে একটা গল্প দিয়ে শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ, স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। আজকের এই ক্লাসটা কিন্তু গল্প দিয়ে হবে, কাজে গল্পটা মন দিয়ে না শুনলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, গল্প না শুনলে কিছু বোঝা যাবে না। আচ্ছা, এটা আমরা কি আলোচনা করছি আগে বলে নি। প্রত্যেকে মন দিয়ে একটু গল্পটা শোনো, মন দিয়ে গল্পটা শুনবে, এটা আমার রিকোয়েস্ট, কারণ গল্প শুনলেই থিওরি ইজি হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব কোহেলবার্গ মোরাল ডেভেলপমেন্ট, মানে নৈতিক বিকাশ তত্ত্ব, নৈতিক বিকাশ তত্ত্ব। তো আগে ছবিটা ভালো করে লক্ষ্য করো, আমি একদম বড় করে দিয়েছি, ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। আর তোমাদের সঙ্গে গল্প করতে এত ভালো লাগছে, গল্পটাই আগে শুরু করি। ছবিটায় দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক, যিনি তার স্ত্রীকে চিকিৎসার জন্য কোথায় নিয়ে এসছেন? হাসপাতালে। আচ্ছা গল্পটা বলি। তো ইনি ভদ্রলোক, তার স্ত্রী ভীষণ অসুস্থ, ভীষণ অসুস্থ। স্বাভাবিকভাবেই অসুস্থ হওয়ার দরুন তিনি কি করেছে, তিনি নিয়ে গেছে হসপিটালে, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবুকে বলেছেন, ডাক্তারবাবু আমার স্ত্রী তো ভীষণ অসুস্থ, ওনাকে কিছু মেডিসিন দিন। স্বাভাবিকভাবেই ডাক্তারবাবু বিভিন্ন রকম টেস্ট করেছেন, টেস্ট করার পর বলেছে আপনার স্ত্রী তো এই সমস্যা, তো ওনার চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবে, ধরে না 50,000 টাকা, আমি জাস্ট গল্প বলছি। তাই তো এই ভদ্রলোক ভীষণ চিন্তায় পড়ে গেছেন, কারণ এই মুহূর্তে তার কাছে 50,000 টাকা নেই। আর সেটা স্বাভাবিক, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাতে সবসময় থাকে না, রেনার কাছে নেই। আচ্ছা, এবার সবাইকে বলবো যে বাস্তব পরিস্থিতির সঙ্গে একটু রিলেট করো নিজেকে, তাহলে ভালো লাগবে। এবার আমার কাছে টাকা নেই, তা টাকা না থাকলে আমি কি করব? আমার কাছে যদি টাকা না থাকে, আমার কাছের মানুষ যদি অসুস্থ হয়, আমি কি করব? আমি ধার চাইবো, স্বাভাবিক। তা আমি আমার কিছু বন্ধু বান্ধবী, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমি প্রত্যেকের কাছে কাছে গিয়ে গিয়ে বললাম, আমাকে একটু কিছু টাকা দেবেন, আমার স্ত্রী তো ভীষণ অসুস্থ, ওনাকে চিকিৎসা করাতে হবে, আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই। দিল, কেউ হয়তো 2,000 দিল, কেউ 3,000 দিল, যাই হোক কিছু কিছু দিল। দিবার পর উনি হিসাব করে দেখলেন 50,000 টাকা হচ্ছে না, হচ্ছে না। ভালো করে ভাবো, এবারে
আমার হয় এসপার নয় ওসপার, হয় আমার স্ত্রীকে ভালো করতে হবে, যেন তেন প্রকারে আমাকে টাকা জোগাড় করতে হবে, আর নইলে কি করতে হবে, নইলে আমার স্ত্রী মারা যাবে। এবার বলো, কেউ কি কাছের মানুষ হারাতে চায় এই দুনিয়ায়? দুনিয়ায় তো প্রচুর লাখ কোটি রয়েছে, কিন্তু কাছের মানুষকে কি কেউ হারাতে চায়? আমি তো মনে করি আমার যদি কাছের মানুষ হারায়, সেটা একমাত্র আমারই হারাবে, আমার বুকটা খালি হবে, আমার কোলটা খালি হবে, এই দুনিয়ায় কারোর কিচ্ছু হবে না। ইনি সেরকমই ভাবতে থাকলো, দ্বন্দ্ব হতে থাকলো। তো ইনি ঠিক করলেন আমি এবার চুরি করব। কি করব? চুরি। যেমন ভাবা তেমন কাজ, চুরি করেও ফেললেন। চুরি করে ডাক্তারবাবুকে দিলেন, ডাক্তারবাবু আমার স্ত্রীর চিকিৎসাটা আপনি তাড়াতাড়ি শুরু করুন। বেশ, এবার চুরি করলে তো ধরা পড়তেই হয়, সেই মতো ধরাও পড়লো। এবারে আসি তোমাদের সঙ্গে গল্প করতে। এই যে ভদ্রলোক চুরি করলেন, আমরা তো জানি চুরি করা অন্যায়, চুরি করলে কি হয়, শাস্তি হয়, চুরি করা অপরাধ, তাই না? তো এই যে ভদ্রলোক চুরি করলেন, ইনি কতটা ঠিক কতটা ভুল, ঠিক হলে কেন, ভুল হলে কেন, এটা কি বলতে পারবে কেউ? এটা কি কেউ বলতে পারবে? ঠিক আছে, তোমরা ভেবে বলতে থাকো, আমি এগোতে থাকি। হ্যাঁ, তোমরা ভাবতে থাকো, ভাবতে কিন্তু হবে, মানে এই থিঙ্কিং পাওয়ারটা কিন্তু খুব হাই করতে হবে। বিশেষ করে আমাদের এই, মানে এটা তো আমাদের মুখস্থ বিদ্যার জায়গা নয়, অন্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তো হয়, কিন্তু এটা তো মুখস্থর জায়গা নয়, এটা বোঝার জায়গা, বুঝে বুঝে উত্তর করতে হবে। তাই যে থিঙ্কিং, ব্রেনস্টর্মিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো খুব কার্যকারী। তো আচ্ছা দেখো, এবারে পজিটিভ নেগেটিভ আসবে। কেউ বলবে হ্যাঁ বেশ করেছে, চুরি করেছে, কারণ না হলে তো তার স্ত্রীকে বাঁচানো যেত না, আর হারালে তো আমারই হারাবে, আমি তো একা হবো, আর কার কি হবে? সবাই হা হা করে দুদিন কাঁদবে, তারপরে জাকাত তাই সবাই আবার পুরনো গতিতে ফিরে যাবে। কিন্তু চুরি করা অন্যায়, ধরে নিয়ে গেছে পুলিশে। এবারে আসবো, তোমরা আরেকটা জিনিস আমাকে বলো, এই যে এত আইন, এত আইন, এত কিছু, এত সংবিধান, কার জন্য, কাদের জন্য বলতে পারবে আমাকে? এত আইন এত সংবিধান কার জন্য, কাদের জন্য? মানুষের জন্য। মানুষকে বাদ দিয়ে কিন্তু কোনো আইন নেই। মানুষকে কষ্ট দিয়ে, মানুষের চোখের জল ফেলে কিন্তু কোনো আইন, কোনো সংবিধান এই কথা বলেনি। তাহলে আইন মানুষের জন্য। এই ভদ্রলোক যদি তার স্ত্রীকে বাঁচানোর জন্য কোনো অন্যায় করে থাকে, তাহলে সেটা কতটা শাস্তিযোগ্য ভেবেছো? ভেবেছো কি, কে কে ভেবেছো? কিছু ভালোর জন্য তিনি চুরি করেছেন, তাই সেটা সবকিছুর ঊর্ধ্বে তিনি মনে করছেন। বাহ, আচ্ছা 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 আচ্ছা। কিছু ক্ষেত্রে নৈতিকতা কাজে লাগে না, যখন সেটা নিজের কাছে লোকের জন্য। বাহ, বাহ। ম্যাম, ও নিজের প্রিয় মানুষকে বাঁচাতে করেছে, কিন্তু পদ্ধতিটা ভুল। ঠিক আছে ঠিক আছে। এবার দেখো, এবারে একটু রিলেট করো, আবার আমরা আসবো যে স্টেজ গুলো রয়েছে, যে স্টেজ গুলো রয়েছে, বা চলো সেটাতে চলে যাই। আমরা আমাদের ঠিক ভুলটা বিচার করলাম, বললাম যে ও, তোমরা ম্যাক্সিমাম বলছো অন্যায় করেছে, কারণ চুরিটা ভুল পদ্ধতি। আবার দেখো, যদি চুরিটাও না করতো, তাহলে তো স্ত্রীকে বাঁচানো যেত না, তাই নয় কি? বেশ, তাহলে এইটুকু মোটামুটি আমরা মধ্যা কথায় রয়েছি। আর আইন মানুষের জন্য, আইনকে বাদ দিয়ে মানুষ নেই, মানে আইন নয়, মানুষকে বাদ দিয়ে আইন নয়, কাজে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য যদি চুরি করেছে, সেটা কতটা অন্যায়। এইটুকু পর্যন্ত আমরা গল্পটাতে এসে রইলাম। এর শেষ কোথায় হবে? শেষ হবে গিয়ে এই জায়গায়। চলো এখানে এবার আমরা আবার গল্প শুরু করি। দেখো, মোরাল ডেভেলপমেন্টের কিছু স্টেজ রয়েছে, আমরা জানি কিছু স্টেজ রয়েছে। প্রথমেই যে স্টেজটা রয়েছে, এই জায়গাতে চলে আসো, দেখি, হ্যাঁ এই জায়গাতে চলে আসো, প্রি কনভেনশনাল স্টেজ। আমি আলোচনা করব যে আমরা কোন স্টেজে এলে কি কি ভাবি, বা মানে আমাদের চিন্তা ভাবনা কতদূর যায়, কোন স্টেজে কি। প্রি কনভেনশনাল স্টেজ, যেটা হচ্ছে
প্রথাগত পর্যায়। এটা স্বাভাবিকভাবে কিন্তু 4 থেকে 10 বছর করে নয়, এটা আমি এখানেও তাই বললাম, প্রায় প্রথাগত পর্যায় যেটা 4 থেকে 10 বছর। বেশ, তারপরে যে স্টেজটা রয়েছে কনভেনশনাল, এটা হচ্ছে প্রথাগত পর্যায়, এর এজ ডিউরেশন আমরা বলতে পারি 10 থেকে 13। তারপরে যেটা রয়েছে কনভেনশনাল পোস্ট কনভেনশনাল, মানে উত্তর প্রথাগত পর্যায়, এর এজ ডিউরেশন 13 ইয়ার্স অ্যাবাভ। ঠিক আছে, তো এই তো মোটামুটি গেল 3টে স্টেজ। এবার 3টে স্টেজের যে বৈশিষ্ট্য সেগুলো একটু দেখি, যে স্তর। যাই হোক, প্রি কনভেনশনাল স্টেজ, তার এই স্তরের যে প্রথম স্তরটা রয়েছে, প্রথমে দেখো অ্যাভয়েডিং পানিশমেন্ট, এবং তারপরে রয়েছে সেলফ ইন্টারেস্ট। আমরা একটু মন দিয়ে বুঝবো, প্রত্যেককে বলছি একটু কষ্ট করে শোনো। অ্যাভয়েডিং পানিশমেন্টকে আমরা যখন শাস্তি আর পুরস্কারের দ্বারা নিয়ন্ত্রিত হই। অ্যাভয়েডিং পানিশমেন্ট মানে আমরা শাস্তিটাকে এড়ানোর জন্য কাজ করি, শাস্তিটাকে এড়ানোর জন্য কাজ করি। এই শোনো, কালকে যদি হোমওয়ার্ক না করো, ওই মেন রাস্তার উপরে কান ধরে দাঁড় করিয়ে দেব। এবার কি হলো, যেটা হয়, বাচ্চারা ভয়ে ভয়ে পড়ে এলো, বাবা কান ধরে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দেবে, সবাই দেখবে, লজ্জা লাগবে বা খারাপ লাগবে। তো বাচ্চা কিন্তু সেই ভয়ে শাস্তি এড়ানোর জন্য পড়াশোনা করে এসেছে, হোমওয়ার্ক করে এসেছে, ক্লাস ওয়ার্ক করেছে। এখানে কিন্তু কোনো নৈতিকতা কাজ করে না। পরিষ্কারভাবে একটা বাচ্চার সঙ্গে রিলেট করো, এটা রিকোয়েস্ট। একটা 4 থেকে 10 বছরের বাচ্চা, তার মধ্যে কি নৈতিকতা ইনপুট হবে, কি নৈতিকতা আসবে? সেই নৈতিকতাটা কিন্তু তখনও আসে না। তবে হ্যাঁ, গল্পের ছলে আমরা দিতে পারি, সেটা আমি আবার পরে আলোচনা করছি। প্রথমত এটা হচ্ছে অ্যাভয়েডিং পানিশমেন্ট, মানে আমি শুধুমাত্র শাস্তি এড়ানোর ভয়ে ভালো কাজ করি, নৈতিকতা আমার মাথাতে আসে না, তখনও আসেনি। সেলফ ইন্টারেস্ট, যেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত, মানে নিজেকে নিয়ে সে নিয়ন্ত্রিত। ঠিক আছে, মানে এখানে শিশু কিন্তু নিজের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। নিজের স্বার্থ বলতে এখানে সেই টাইপের নয়, যেমন তুমি আমার সাথে খারাপ করেছো, আমিও তোমার সাথে খারাপ কাজ করব। তুমি আমার পুতুলটাকে নিয়ে ভেঙে দিয়েছো, আমিও তোমার অন্য খেলনা নিয়ে ভেঙে দেবো, এই আর কি। তারপরে চলে আসবো কনভেনশনাল, যেটা 10 থেকে 13 বছর। এখন মোটামুটি একটু একটু বোধ কিন্তু আসে, যেমন গুড বয় অ্যাটিটিউড। দেখো, তোমরা যদি কোনো বাচ্চাকে ভালো বলো, সে কিন্তু তোমার সামনে ভালোটাই শো করবে, করতে বাধ্য, সাইকোলজি বলছে। কিন্তু সবসময় যদি আমরা বলি, ও তুই পড়াশোনা করছিস, কি যে করবি, মাথা মোটা, বলদ, মাথায় ঢুকছে না, কতবার বোঝাবো, কত বলবো পড়াশোনা ছেড়ে দে, সে কিন্তু তোমার সামনে ওটাই শো করবে। মানে এই বয়সী বাচ্চারা কিন্তু সবসময় ভালো ছেলে ভালো মেয়ে শুনতে চায়, এবং সেই মতনই সেভাবেই প্রেজেন্টটাও রাখে, এটা শুনতে চাই, যেটা 10 থেকে 13 বছর। এরপর হচ্ছে ল অ্যান্ড অর্ডার মোরালিটি, মানে নিয়ম নীতি দ্বারা ওরা কিন্তু পরিচালিত হয়ে থাকে। এই সময় কিন্তু মানে এখানেও যদি বলি যে ধর্মগত বা আইনগত, বা আইনটা ঠিক আছে, নৈতিকতা থেকেও ওরা আইনকে খুব বেশি গুরুত্ব দেয়। মানে এটা নিয়ম, মানে নিয়ম বাবা, এই নিয়ম কিন্তু ভাঙা যাবে না, নিয়ম ভেঙে কিছু করা যাবে না। যেমন আমি আবারও বলছি, যারা আমাকে কমেন্ট করলে যে ম্যাডাম ও ভুল করেছে, ও চুরি করেছে, ও অন্যায় করেছে, তাহলে কি তোমরা কিন্তু এই স্টেজে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কেউ সিরিয়াসলি নেবে না, প্রত্যেকটা গল্প দিয়ে দিয়ে তো আমরা বুঝছি। কনভেনশনাল 10 থেকে 13 বছর, তাহলে 10 থেকে 13 বছরের একটা বাচ্চা সবসময় নিয়ম নীতিকে প্রাধান্য দেয়, নিয়মের বাইরেও যে কিছু হতে পারে, সবসময় হয়তো আমরা চোখে দেখি না, কিন্তু অনেক সত্যি ঘটনা, অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা আমাদের সামনেই আসে না। আমরা শুধুমাত্র আইনের মারফত অনেক সিদ্ধান্ত নিই বা নিয়ে ফেলি, নিতে হয়। এটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার মোরালিটি, বোঝা গেল?
আচ্ছা, দরকার হলে আমি এখানের একটা এক্সাম্পল দেব, যদি তোমরা বলো, যদি বলো যে ম্যাডাম ক্লিয়ার হলো না, আপনি একটু এক্সাম্পল দিন তো, এই ল অ্যান্ড অর্ডার মোরালিটি আর এই সোশ্যাল কন্ট্রাক্ট বা প্রিন্সিপালের আর একটা এক্সাম্পল দিন তো, আমি আবার গল্পের ছলে দেব, যদিও পিডিএফ এ সব সব খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া আছে, আমি নিজে আর একবার বলবো, তোমরা একটু বলো। এবার হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, মানে একটা সামাজিক চুক্তি বা যুক্তি। এখানে কি হয়, এখানে কিন্তু আইনের দ্বন্দ্ব যদি সেক্ষেত্রে দেখা যায়, তাহলে আইন ভঙ্গ করে সে চাহিদা পূরণ কিন্তু করে না, আইন পরিবর্তন করে সে চাহিদা পূরণ কিন্তু করে থাকে, মানে সোশ্যাল সমাজের সঙ্গে একটা চুক্তি করে তারপরে সে কাজটা করে। আর একটা যেটা, এটা হচ্ছে একদম একদম সবার ওপরে যেটা রয়েছে, বিবেক, প্রিন্সিপাল বা কিছু নৈতিক নিয়ম দ্বারা পরিচালিত, এটা হচ্ছে বিবেক দ্বারা পরিচালিত। তবে বলা হচ্ছে অনেকেই কিন্তু এই স্তরে পৌঁছতে পারে না, এখানে কিন্তু ব্যক্তি খুব বিবেকের দ্বারা পরিচালিত হয়, সকলের কল্যাণ হয় এমন আচরণ করে। এটাকে আবার অনেক সময় সর্বজনীন নীতিও বলা হয়, এই 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 স্তরটাকে। এবার এটা তো ধরো 13 বছরের পর থেকে হতে থাকলো, এটা 40 বছরও হতে পারে, 30 বছরও হতে পারে। এবার কার কতটা ম্যাচুরিটি আসবে, কার কতটা পরিপূর্ণতা আসবে, সেটা সময়, বাস্তবতা, পরিস্থিতি, সিদ্ধান্ত গ্রহণ সবকিছুর উপর নির্ভর করছে, তাই না? আচ্ছা, সহানুভূতিশীল কে হবে বেটা বলো, বাস্তবতার পরিপ্রেক্ষিতে তুমি বলো, সহানুভূতি কে কার প্রতি হবে বলো? সম্ভব? নিজের না থাকলে কে কত সহানুভূতি হয়? কেউ হয় না, সম্ভব নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সাম্পল দিই, চলো একটা এক্সাম্পল দিয়েই ফেলি গল্প করতে করতে। ব্যাপারটা হচ্ছে যে রিসেন্টলি আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতেও যে একটা বাচ্চা স্কুলে আসতে দেরি করছে। কি বললাম? একটা বাচ্চা স্কুলে আসতে দেরি করছে। তো শিক্ষক মহাশয় রেগে আগুন, এই প্রতিদিন দেরি করছো তুমি, একদম যাও, ফার্স্ট ক্লাসে তোমাকে প্রেজেন্টও দেবো না, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। হয়তো এটা তো হয়, এটা স্বাভাবিক, ঠিক আছে। এই যে ব্যাপারটা হলো, এটা হলো তোমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, আজকে আমি ফার্স্ট ক্লাস তোমাকে করতে দেবো না, তোমার প্রেজেন্টও করবো না, তুমি ডেইলি দেরি করছো। এই যে নিয়ম নীতি, এটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার মোরালিটি, মানে নিয়মের বাইরে গিয়ে আমি ভাববো না, নিয়ম সেটাকে আমি মানবো, আমি করব। আচ্ছা, এবারে আমি বলছিলাম যে প্রিন্সিপাল জায়গাটা কেমন। আচ্ছা, আমি যদি এই জায়গা থেকে একটু বেরিয়ে আসি, আমি কাছে ডাকলাম বাচ্চাটিকে বা শিক্ষার্থীকে, ডেকে বললাম, আচ্ছা বাবু, তুমি প্রতিদিন কেন দেরি করে আসো? তোমার প্রতিদিন কেন লেট হচ্ছে? কই আগে তো লেট হতো না, তুমি ইদানিং দেখছি 1.5-2 মাস ধরে বা কিছুদিন ধরে তুমি লেটে আসছো, এটা তো ঠিক নয়, এটা কিন্তু একদম অন্যায়, স্কুলে এরকম করতে হয় না। তখন সে যদি আমার কাছে কমফোর্টেবল হয়, এবার আমার কাছে কমফোর্টেবল হবে কি না হবে সেই জোনটা তো আমি তৈরি করব, আমার ব্যবহার তৈরি করবে, আমার কথাবার্তার ধরন তৈরি করবে, আমার আচার আচরণ তৈরি করবে, সবটা ঠিকঠাক। এবার সেই বাচ্চা আমাকে বললো, স্যার আমার বাড়িতে না আর্নিং মেম্বার কেউ নেই, আমি সকালবেলা পেপারের কাগজ বিলি করি, বা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি একটা বাড়িতে কাজ করি, বা আমি এই দোকানে কাজ করি, তো আমি স্কুল টাইমটুকু ছুটি নিয়ে আমি স্কুলে আসি। বোঝা গেল? আচ্ছা, সেই যুক্তি, মানে এই যে বিবেকের দ্বারা আমি যদি তাকে বিচার করি, তার কারণটা জানতে চাই। দেখো, জীবনে প্রচুর মানুষ, প্রচুর কারণ, আমরা সবসময় বাইরেটা দেখে বিচার করি, সব সময় কেউ আমার সাথে খারাপ আচরণ করলে আমি তার বাইরেটা দেখে বিচার করলাম, কিন্তু তার মানসিক অবস্থা কেমন, সে কেন আমার সাথে খারাপ ব্যবহার করলো, পূর্বের কোনো খারাপ সম্পর্ক আমাদের মধ্যে ছিল কিনা, বা কেউ আমার সম্পর্কে তাকে কিছু বলেছে কিনা, বা আমরা কিচ্ছু দেখি না, আমরা সবসময় উপরটা দেখে একটা মানুষকে বিচার করে ফেলি। এটা তো ঠিক নয়। একটা সম্পর্ক খারাপ তো একদিনে হয় না, কোনো একটা কিছু একদিনে হয় না। আমি আজকে হিংস্র মনোভাব, এটা একদিনে হয়নি, আমি আজকে অসামাজিক কাজ করছি, এটা একদিনে হয়নি, কোনো কিছু একদিনে হয় না। আমরা যখন যুক্তি দিয়ে, আমরা যখন বিবেক দিয়ে, আমরা যখন মনুষ্যত্বকে কাজে লাগিয়ে, আমরা যখন ন্যায়পরায়ণতার সঙ্গে, আমরা যখন নৈতিকতার সঙ্গে সেটাকে বিচার করব, তখন কিন্তু সেটা প্রিন্সিপালে চলে যাবে। আশা করি একটু একটু ক্লিয়ার। আচ্ছা, এখানে সেই জায়গাটা আবার আমি রেখেছি, কোনো অসুবিধা হবে না তোমাদের। এই যে অ্যাভয়েডিং পানিশমেন্ট,
স্টেজ হচ্ছে জায়গাটা একটু অন্য রয়েছে কিন্তু সেম, অ্যানিমিং অ্যাট রিওয়ার্ড, ওই আর কি পানিশমেন্ট দ্বারা ঘেরা রয়েছে। মানে এক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা, নিজের জগৎ আর কি। আর গুড বয়, ভালো ছেলে, ভালো মেয়ে শুনতে চায়, লয়ালিটি, ল অ্যান্ড অর্ডার, জাস্টিস অ্যান্ড দ্য স্পিরিট অফ দ্য ল, ইউনিভার্সাল প্রিন্সিপাল অফ এথিক্স। এখানে যা দেখলে, যে বৈশিষ্ট্যগুলো আমি গল্প করলাম, এখানে সেটাই রয়েছে। এবারে আমাদের ডিটেলস প্রয়োজন। আমি যেটা বললাম সেটা ভুলে যাবে, এক সপ্তাহ পরে ভুলে যাবে। যাতে না ভুলো, আমি প্রত্যেকটা জায়গায় এক্সাম্পল দিয়ে দিয়ে বলে রেখেছি। ঠিক আছে, একবার জাস্ট দেখে নিই। এবার কোহেল বার্গ সম্পর্কে একটু দেখি। একজন আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন। তিনি শিশু ও কিশোরদের নৈতিক চিন্তা নিয়ে গবেষণা করেছিলেন। আমি সবসময় যদি বলি যে তোমরা খুব ভালো ছেলে মেয়ে হবে, হ্যাঁ, তোমরা সকলের সুখে দুঃখে পাশে থাকবে, সকলের মঙ্গল কামনা করবে, প্রত্যেকের পরিস্থিতি বোঝার চেষ্টা করবে, তাহলে আমার কথা কি কেউ শুনবে বলো? তুমি বলো, তোমরা বলো, আমার কথা শোনার দায়বদ্ধতা কি কারো রয়েছে? কারণ নেই, কেউ শুনবে না। ভালো লাগলে একদিন দুদিন শুনবে, কেউ শুনবে না। কিন্তু কোহেল বার্গ বলেছেন, এই নৈতিকতার বীজ যদি কারোর মধ্যে বপন করা যায়, তাহলে কিন্তু সে জীবনে ভুল সিদ্ধান্ত যেমন নেবে না, ভুল, দেখো মানুষ মাত্রই হয়, কোনো অসামাজিক কাজ থেকেও সে বিরত থাকবে। আমাদের মনের দ্বন্দ্ব হয় না, আমি আসছি দ্বন্দ্ব ব্যাপারটা, আবার আসছি। আচ্ছা, নৈতিকতা ধাপে ধাপে বিকশিত হয়, মানুষের চিন্তা ভাবনার পরিবর্তনের মাধ্যমে নৈতিক বিচার গড়ে ওঠে। তিনি নৈতিক বিকাশের 3টি লেভেল ও 6টি স্টেজে ভাগ করেছেন। এটা এখানে ডিটেলস সব রয়েছে। দেখো, মিথ্যা বললে মা বকবে, তাই মিথ্যা বলবো না, এখানে কিন্তু নৈতিকতা কাজ করছে না। আবার কি, স্টেজ 2 তার ব্যক্তিগত লাভ আর বিনিময় অভিমুখিতা বা আত্মকেন্দ্রিকতা, এই মনোভাব দেখায় আমি পড়াশোনা করলে বাবা আমাকে চকলেট দেবে সবসময় আর কি। তারপরে প্রচলিত স্তর কি, ভালো ছেলে ভালো মেয়ে শুনতে চায়। আইন শৃঙ্খলা, যেটা বলেছি যে শৃঙ্খলা বজায় রাখা নৈতিক কর্তব্য বলে মনে করে, ট্রাফিক আইন মানা সবার দায়িত্ব। আবার পোস্ট কনভেনশনালে যেটা রয়েছে যে মানুষের উপকারের জন্য অন্যায় আইন পরিবর্তন করা উচিত। আমি প্রথমেই বলেছি যে আইন মানুষকে নিয়ে, মানুষ যদি কষ্ট পায়, মানুষ যদি চোখের জল ফেলে, মানুষের যদি শোচনীয় অবস্থা হয়, তবে কিন্তু আইনের এটা ভাবা উচিত, প্রয়োজনে সংবিধান পরিবর্তনও করা যায়। মানে সংবিধানগুলো দেখবে কোনোটাই কিন্তু মানুষের কে কষ্ট দিয়ে নয়, মানুষের বিরুদ্ধে গিয়ে নয়। হ্যাঁ, আচ্ছা, এবার ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন, যেটা মানবতা রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আমরা কি করব? বাবা ওর হয়েছে হয়েছে, আমি কেন যাব? বাবা বাবা লোকে আমাকেও বলবে, আমার দরকার নেই। আমরা তো এইভাবে চলছি। কিন্তু আমাদের তো মানুষ হিসাবে, আমাদের তো মানবিক কিছু দায়িত্ব রয়েছে, কিছু গুরুত্ব রয়েছে। আমরা তো এরকম করতে পারি না, পারি? পারি না। আচ্ছা, এইটুকু তো হলো। বলো, এইটুকু থেকে কি কারো কোথাও প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে, আমি আরেকটা জায়গা একটু তোমাদের গল্প করে একটু আলোচনা করব। এটুকু থেকে কারোর মধ্যে কোথাও প্রশ্ন আছে আমাকে একটু কুইক জানাও। যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে, আমি কমেন্ট সেকশন চেক করছি। যদি মনে হচ্ছে যা, এই জায়গাটা তো বুঝলামই না, যা, এই জায়গাটা মাথার উপর দিয়ে চলে গেল, আমার ক্লিয়ার হলো না, ঠিক আছে, তাহলে পরের গল্পতে যাই। গল্প ভালো লাগছে আশা করি। চলো তাহলে পরের গল্পে যাই। দেখো, এই কোহেল বার্গের নৈতিক, এই জায়গাটা আমি একটু পরে আসবো। হ্যাঁ, এই জায়গাটা একটু পরে আসবো। এই জায়গাটাতে আমি আপাতত একটু আলোচনা করছি। দেখো দেখে নি, না কোথাও প্রবলেম নেই। বেশ, পরের গল্প। এবার কোহেল বার্গ বলেছেন যে মানুষের 3টে গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই যে আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব হয় না, দ্বন্দ্ব হয় তো, এই দ্বন্দ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মানে ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। ভূমিকা গ্রহণ আমি সংক্ষেপে এখানে লিখলাম, ভূমিকা গ্রহণ। আচ্ছা, ভূমিকা গ্রহণ আমরা কখন করব? দ্বন্দ্ব হবে তারপর, তো আমি এখানে দ্বন্দ্ব লিখে দিই। এবং তারপরে বিকাশ, কি বিকাশ? নৈতিক বিকাশ। আমি জাস্ট এটা লিখলাম, আমি গল্পটা বলি তাহলে ক্লিয়ার হবে, নইলে ক্লিয়ার হবে না। আচ্ছা, এখানে একটা গল্প বলি, চলো। কি গল্প বলি? কি গল্প বলবো বলো? তোমরা একটা গল্প আমাকে ধরেই দাও, আমি গল্প বলি।
যে গল্পটা তুমি তুমি এমন একটা পরিস্থিতিতে রয়েছো, এমন একটা পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে তুমি এই সিদ্ধান্ত নিলেও তোমার সমস্যা, এই সিদ্ধান্ত নিলেও তোমার সমস্যা, সেই রকম সিদ্ধান্তে দাঁড়িয়ে তুমি কি করবে, পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম একটা সিচুয়েশন তোমরা বলো। কি সিচুয়েশন? কেউ কল্পনা করতে পারছো? কেউ ভাবতে পারছো এরকম একটা সিচুয়েশন? কারণ মাথায় আসছে না কোনো রকম কোনো সিচুয়েশন? কিচ্ছু মাথায় আসছে না? আচ্ছা, যদি বইয়ে দেখবে এরকম অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপের অনেক ধরন রয়েছে, যে যদি আজকে তোমার স্বামী অন্যায় কাজ করে বা তোমার স্ত্রী অন্যায় কাজ করে, তাহলে তুমি স্বামী হিসাবে বা তুমি স্ত্রী হিসাবে কি করবে। এরকম অনেক 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 ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপের অনেক পরিস্থিতি আমাদের বর্ণনা করা আছে। তো আমি একটু অন্যরকম করি। আর কি বলবো, তোমাদের কিছু মনে থাকলে তোমরা সেটা রিলেট করে পড়বে। আচ্ছা, এক কাজ করো। কি কাজ করবে? কি করবে? ঠিক আছে, এখানে আমি আজকে তোমাদের সাথে কথা বলছি এখন। এটা একটা গল্প, গল্প গল্প দিয়ে বুঝবো। 2 থেকে 3 দিন পর তোমার একটা ইন্টারভিউ আছে। কি আছে? তোমার একটা সাক্ষাৎকার আছে, একটা ইন্টারভিউ আছে। বেশ, এবারে ইন্টারভিউ এর দিন তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো। ঘুম থেকে উঠে তুমি ফ্রেশ হয়েছো। ফ্রেশ হয়েছো যেটা হয়, ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়েছো। খাবার দাবার খেয়ে তুমি বেরোতে যাবে, বাড়ি থেকে বেরোতে যাচ্ছ। ঠিক তখন তুমি দেখলে তোমার খুব কাছের একটা মানুষ কোনোরকম ভাবে অসুস্থ হয়ে পড়েছে। সেটা শারীরিক ভাবে হোক, সেটা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে হোক। বোঝা গেল? শারীরিক কারণে হোক, অ্যাক্সিডেন্টাল কোনো, আমি এটা চাইছি না আর কি, জাস্ট আমি সিচুয়েশনটা তুলে ধরার জন্য বললাম, এরকমটা কারোর সাথে না হোক। এবারে প্রত্যেকে রিলেট করো যে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো। তোমার কাছে তখন কাছের মানুষটা বেশি গুরুত্ব পাবে, না তোমার কাছে তখন ইন্টারভিউটা বেশি গুরুত্ব পাবে? তুমি ভাবছো ইন্টারভিউটা দিলে আমার ভবিষ্যৎটা একদম ওয়েল সেটেল হয়ে যাবে। আমি এতদিন ধরে চাতক পাখির মতো তাকিয়েছিলাম, এবার আমার স্বপ্ন পূরণ হবে, আমি আমার পরিবারকে ভালো রাখতে পারবো, আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আবার কাছের মানুষটা যে অসুস্থ হলো, তুমি তো তাকেও ফেলে যেতে চাইছো না, তাকেও তোমার ফেলে যাওয়া উচিত নয়, সেটাও তোমার রেসপন্সিবিলিটি। তুমি কাকে ভালো রাখবে বলো? পরিবারকে। তো পরিবারটাই যদি না থাকে, তুমি ইনকাম করে কাকে ভালো রাখবে? নানা রকম চিন্তা আসছে। বোঝা গেল? তো এবারে বলো এখানে কি করা উচিত, তুমি কি করবে বা তোমার কি করা উচিত? পাশে একটা সিট, বাট এখন হোল্ড। ঠিক ঠিক, ওল্ড পার্সন আর অন্য একজন অসুস্থ, বাট ইয়ং, বাট খুব অসুস্থ। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। বৃদ্ধ মানুষ একজন পেশেন্টকে পাশে জায়গা দিলেন। বাহ বাহ, ঠিক আছে, অনেকে অনেক রকম ভেবেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হাসপাতালে নিয়ে যাবো, অনেকে বলেছে হাসপাতালে নিয়ে যাব। দেখো, এখানে আমি একটা জিনিস বলতে চাই, যে আমাদের জীবনে অনেক এরকম পরিস্থিতি আসে যে না পারি আমরা ফেলতে, না পারি আমরা গিলতে। কারণ দুটোই আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, দুটোই। তাহলে অনেকে বলছে হাসপাতালে নিয়ে যাব, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু দেখো, সবার প্রথমে আমাদের একটা সলিউশনে আসতে হবে, যে আমি হাসপাতালে বা ডাক্তারের কাছে চেম্বারে নিয়ে গিয়ে কতটা টাইম ম্যানেজমেন্ট করতে পারছি। তারপরে আমি হয়তো ইন্টারভিউ দিতে গেলাম, বা কেউ যদি থাকে, হ্যাঁ, তাকে সাথে নিয়ে গেলাম, ডাক্তারখানায় নিয়ে চেক আপ করিয়ে আমি ইন্টারভিউ দিতে গেলাম, সেটা আমার পরিস্থিতি। আমি জাস্ট বোঝাতে চাইছি যে জীবনে যত, বোঝো কি বলছি, জীবনে যত 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 প্রবলেম আসবে, তত 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 নৈতিক বিকাশ বেশি হবে। অবশ্যই সেটা মোরাল ডেভেলপমেন্টটা যদি থাকে মধ্যে, এবং আমরা যত স্ট্রংলি ভূমিকা গ্রহণ, যত দ্বন্দ্ব তৈরি হবে, যত দ্বন্দ্ব আসবে, তত আমাদের ভূমিকা গ্রহণটা কিন্তু কার্যকারী হবে, এবং নৈতিক বিকাশটা তত স্টেবল হবে। তো এই ছিল আমাদের ওহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। এখানে জাস্ট আমি এই জায়গাটা আরেকবার তুলে ধরবো যে শিক্ষা ক্ষেত্রের গুরুত্ব কি। আমরা
কিভাবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশের জায়গাটা তুলে ধরবো, এটা হচ্ছে আমাদের আরেকবার ভাবার বিষয়। দেখো এখানে কি বলছে, বলছে শিক্ষার্থীদের নৈতিক গল্প শোনানো। প্রচুর গল্প রয়েছে, প্রচুর গল্প রয়েছে বাচ্চাদের জন্য। আঙুর ফলটা টক, তারপরে প্রচুর প্রচুর ঈশপের গল্প প্রচুর রয়েছে। এই গল্পগুলো তো শুধু শোনালে হবে না, বাস্তবিক জীবনে যাতে তারা কাজে লাগাতে পারে, প্রয়োগ করতে পারে, সেটা আমাদের দেখতে হবে। আলোচনা বিতর্কের সুযোগ দেওয়া। এই যে একটা পরিস্থিতি আমি তোমাদের দিয়ে দিলাম, আচ্ছা তোমাদের এলাকায় সমস্ত গাছ কেটে ফেলা হলো, বা তোমাদের এলাকায় কিছুদিন সমস্ত জলের কল বন্ধ করে দেওয়া হলো, তাহলে তোমরা কি করবে বলো তো? বোঝা গেল? এবার বাচ্চারা আবার শিক্ষার্থীরা আলোচনা করছে, বিতর্ক করছে, এর ফলে তাদের নেতৃত্বদান ক্ষমতা, তাদের চিন্তন ক্ষমতা, তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা, তাদের নৈতিকতা সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্তটা আমি বুঝতে পারবো। এবার নৈতিক সমস্যা ভিত্তিক প্রশ্ন করা, আচ্ছা তোমার সাথে যদি এটা হয় তাহলে তুমি কি করবে? বোঝা গেল? সহানুভূতি, সহযোগিতা শিক্ষা দেওয়া, শাস্তির পরিবর্তে যুক্তি ও মূল্যবোধ শেখানো, যেটা একটু আগে আমরা এক্সাম্পল দেখেছিলাম। তুমি লেটে আসছো, তুমি বাইরে কান ধরে দাঁড়াও, তোমার প্রেজেন্ট আমি করবো না, সেটা না করে আমি তোর সাথে একটু আলোচনা করে কথা বলতে পারি। যেমন স্কুল ছুট হয়ে যাচ্ছে, ড্রপ আউট হচ্ছে, এগুলো এগুলো এখানের সাথে কিন্তু একটু 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 গুরুত্বপূর্ণ, মানে কারণটাকে খতিয়ে দেখা যেতে আর। তো ছবিটা আমি জাস্ট একটু রেখেছি আমাদের সুবিধার জন্য, তার একটু ছোটই করি। এখানে দেখো দুটো রাস্তা আমি রেখেছি, এখানে দুটো রাস্তা। কটা রাস্তা? দুটো রাস্তা। তো এবার কোহেলবার্গের শিক্ষা যদি আমার থাকে, মানে মেন কথা আমার যদি নৈতিক শিক্ষার বীজটা আমার মধ্যে বপন করা হয়, এই যে এখন আমরা প্রচুর বলি আমাকে কেউ রেসপেক্ট করে না, বা আগেকার যুগে এই হতো সেই হতো সেই হতো, তখন অন্য ধরন ছিল, আর এখনের ধরনটা সম্পূর্ণ আলাদা, কাজে কম্পেয়ার একদম চলে না। এই বীজটা যদি আমার মধ্যে বপন করা হয়, আমার মধ্যে উচিত, মানে কোহেলবার্গ বলেছে যে শিশুর মধ্যে, শিক্ষার্থীর মধ্যে কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এইটা যদি একবার সক্রিয় করে দেওয়া যায়, কি বললাম, এই বিষয়গুলো যদি একবার সক্রিয় করে দেওয়া যায়, তাহলে সেই শিশু বা সেই শিক্ষার্থী কিন্তু ভুল সিদ্ধান্ত নেবার আগে 10 বার ভাববে। এবার এইটা আমার মধ্যে রয়েছে, তাই আমি শিক্ষকের আদর্শ পথে চলবো, না পরিবারের মূল্যবোধের পথে চলবো, না প্রচুর টাকা পয়সা বেআইনির পথে যাব, অসামাজিক কাজ করব, সিদ্ধান্ত আমার। সিদ্ধান্ত নিতে কে সাহায্য করবে? আমার শিক্ষা, আমার বিবেক, আমার মনুষ্যত্ববোধ। সেই জন্য নৈতিক শিক্ষা, এটা কিন্তু কোনো গল্প কথা নয়। আমরা প্রত্যেকে উঠবি টিচার, আমরা যদি ঠিকঠাক ভাবে নৈতিক শিক্ষা না দিতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মটা তৈরি হচ্ছে, তারা কিন্তু প্রকৃতভাবে কেউ হবে না। শুধুমাত্র নাম্বার নিয়ে তো নৈতিক শিক্ষা হয় না, নৈতিকতা ছাড়া কিন্তু উন্নয়ন নয়, ধ্বংস ডেকে আনে। শিক্ষা, শুধুমাত্র শিক্ষা, পুঁথিগত শিক্ষা আর বিবেকগত শিক্ষা সম্পূর্ণ আলাদা। এই বিবেকগত এবং মানুষ মানুষ মানে মনুষ্যত্বের শিক্ষা, এটাই কিন্তু কোয়েলবার্গ তুলে ধরেছেন। বোঝা গেল? এই ছবিটা থেকে আশা করি ক্লিয়ার। এবারে বলো তোমাদের কোথাও কোনো ডাউট আছে? মানে যতটা হলো তার পরিপ্রেক্ষিতে কোথাও কোনো ডাউট আছে? হ্যাঁ, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। ভেরি গুড, ভেরি গুড অনুমিতা, সেটা একদম পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। তাহলে আজকে যতটা আমরা আলোচনা করলাম, সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে আমরা কিছু এমসিকিউ সলভ করি। যতটা এমসিকিউ মানে যতটা ডিটেলস আলোচনা করলাম, সেই ডিটেলস এর পরিপ্রেক্ষিতে আমরা এবার এমসিকিউ সলভ করবো। চলো, খুব ভেবে ভেবে বলবে, হ্যাঁ খুব ভেবে ভেবে উত্তর দেবার চেষ্টা করবে। ফার্স্ট এমসিকিউ, একটা শিশু শুধু শাস্তির ভয়ে মিথ্যে বলে না, এটা নৈতিক বিকাশের কোন স্তর? একদম কনসেপচুয়াল এমসিকিউ, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, এথিক্যাল, প্রিন্সিপাল লেভেল। বলো, শাস্তির ভয়ে মিথ্যা বলে না। ঝড়ের গতিতে উত্তর দাও, ঝড়ের গতিতে। বাহ,
একদম, এই তো সকলেরই তো দেখছি ধারণা একদম স্বচ্ছ হয়ে গেছে। প্রি কনভেনশনাল প্রথাগত পর্যায়, যার এজ ডিউরেশন কত বলেছিলাম, 4 to 10 years, তাই তো? এখানে শুধু শাস্তির ভয় কাজ করে, নৈতিকতা কাজ করে না। বেশ, পরের প্রশ্ন দেখি। রাহুল পরীক্ষায় নকল করেনি, বন্ধুরা বলছিল নকল কর না, কি হয়েছে, সবাই তো করছে, কত, কিন্তু করেনি, কারণ শিক্ষক ধরলে শাস্তি দেবেন। এটা কোন স্তরের উদাহরণ? প্রি কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল, আচ্ছা আচ্ছা, দুবার হয়ে গেছে, সোশ্যাল কন্ট্রাক্ট লেভেল। বলো। দেখে নি ঝট করে উত্তরটা। উম, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে বলছে অপশন সি, দেখা যাক। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, শাস্তি, এখানেও শাস্তির জন্য করেনি, এখানেও নৈতিকতা কাজ করেনি, প্রাক প্রচলিত, প্রি কনভেনশনাল লেভেল, ভেরি গুড। চলো, পরের প্রশ্ন। মিতা বন্ধুকে সাহায্য করে কারণ সবাই তাকে ভালো মেয়ে বলবে, এটা কোন স্তর? প্রাক প্রচলিত, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, এথিক্যাল প্রিন্সিপাল? মানে এখানে আমি ভালো ছেলে ভালো মেয়ে শুনতে চাই, শুনতে চাই, সবাই আমার সুনাম করছে, সবাই আমাকে বাহবা দিচ্ছে, এটা আমি শুনতে চাই। তো এটা কোন স্তর? বলো দেখি, বলো। দেখি কে কি বলছে। অপশন বি, আবার কেউ বলছে অপশন ডি। এই ভালো ছেলে ভালো মেয়ে কোথায় ছিল? গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন কোথায় ছিল? মনে পড়ছে না? হুম, এটা কনভেনশনাল, মনে পড়েছে? প্রচলিত, কনভেনশনাল, গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, গুড গার্ল ওরিয়েন্টেশন ছিল, দেখবে একদম সুন্দরভাবে ছবি দিয়ে দিয়ে বলেছি বা বলা আছে। চলো, পরের প্রশ্ন। একজন নাগরিক আইন মেনে চলে কারণ সমাজে শৃঙ্খলা বজায় রাখা দরকার, এটা কোন স্তর? প্রচলিত, কনভেনশনাল, প্রি কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল? বলো দেখি, বলো। দেখি তো এটার কি কি উত্তর বলে। একটু একটু ভুল হচ্ছে, একটু একটু ভুল হচ্ছে। আরো পিডিএফটা কিন্তু গুলিয়ে খেতে হবে, পিডিএফটা গুলিয়ে খেতে হবে। দেখি দেখি, অভিজিৎ, ভেরি গুড, আমি অভিজিৎটাই দেখছিলাম, কাকলি, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়েও বলেছিলাম যে একজন নাগরিক আইন মেনে চলে কারণ সমাজে শৃঙ্খলা বজায় রাখা দরকার, এটা কোন স্তর? এটা কনভেনশনাল, এটা কনভেনশনাল, মানে যেটা ছিল প্রথাগত পর্যায়, যার এজ ডিউরেশন ছিল 10 থেকে 13। আচ্ছা, এখানে বলেছিলাম না যে নিয়ম নিয়ম, নীতি নীতি, এর বাইরে আমরা ভাববো না, বা এই বয়সের বাচ্চারা শিক্ষার্থীরা ভাবেও না, ভাবতে পারেও না। যাদের প্রবলেম হচ্ছে দেখবে পিডিএফ এ ডিটেলস দেওয়া রয়েছে, আমি একবার যাই তোমাদের সুবিধার জন্য, যাতে তোমাদের, আচ্ছা দেখো, নোটস বোথ ল্যাঙ্গুয়েজে রয়েছে এবং খুব সহজ ভাবে রয়েছে, জাস্ট একবার পড়ার অপেক্ষা। আমি কোথায় আলোচনা করেছিলাম একবার দেখিনি। এই দেখো, ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, ট্রাফিক আইন মানা সবার দায়িত্ব। দেখবে পিডিএফটা পড়লে কোথাও আটকাবে না, বা সমস্যা হবে না, বা হওয়ার কথাও নয়। আচ্ছা, চলো, ও, এই প্রশ্নটা তো হলো। আচ্ছা, পরের প্রশ্ন একটু দেখে নি। একজন ব্যক্তি মনে করেন মানুষের অধিকার রক্ষার জন্য অন্যায় আইন পরিবর্তন করা উচিত, এটা কোন স্তর? এটা কি প্রি কনভেনশনাল লেভেল, এটা কনভেনশনাল লেভেল, এটা পোস্ট কনভেনশনাল লেভেল, না পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স লেভেল? বলো। উম, এটা সবাই সি বলছে, পোস্ট 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 পোস্ট।
আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি লেভেল? এটা পোস্ট কনভেনশনাল লেভেল। ভেরি গুড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রি, প্রাক প্রচলিত, প্রচলিত। আচ্ছা, এটা পর প্রচলিত রয়েছে, এটা আমরা যেটা পাই এটা উত্তর প্রথাগত পর্যায়ে আর কি। ও বাবা, প্রথাগত লিখে দিই এখানে, উত্তর প্রথাগত পর্যায় স্তর। যাই হোক, আমাদের বুঝতে অসুবিধা মানে ইংলিশ টার্মগুলো দেখে নেব। তো এবারে তোমাদের কাছে জাস্ট আমি একটা কথা বলতে চাই, তোমরা আমাকে বলো, এবারে কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটা তোমরা 2 থেকে 3 বার পড়ো। পড়ার পর কোথাও যদি কোনো সমস্যা হয়, সেটা পরের যে লাইভ ক্লাস হবে সেখানে আমরা আলোচনা করে নেব বা জিজ্ঞাসা করে নেবে। আমি সবাইকে যারা এতক্ষণ লাইভে ছিল প্রত্যেককে বলবো, সামগ্রিক আজকের পঠনীয় ক্লাসের পরিপ্রেক্ষিতে কোথাও কোনো প্রশ্ন আছে তো আমাকে এখনো জিজ্ঞেস করো। পঠনীয় বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে যদি কোথাও প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করো। পিডিএফ পাবে, পাবে, স্যার ঠিক দেবেন, বলে দেবেন, বলো। আচ্ছা, থ্যাংক ইউ। এবার প্রশ্ন নেই তো কোথাও? কোথাও কোনো প্রশ্ন নেই, কনফিডেন্স পাবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আমি শেষে আরেকটা কথা বলবো, যে যারা মনে করছে শুধুমাত্র ম্যাডাম 30টা 50টা 150টা 200টা এমসিকিউ দেবেন, আমি ওই এমসিকিউ গুলো মাথায় রেখে পরীক্ষার হলে গিয়ে ঢালবো, সম্ভব নয়। সিডিপির কোশ্চেন তোমরা 2023-এও দেখেছো, প্রিভিয়াস ইয়ার্সেও দেখেছো, ওখান থেকে কিন্তু কমন প্রশ্ন খুব কম হয়। বেসিক এখন যে প্যাটার্ন এসছে, সম্পূর্ণভাবে কিন্তু বিষয় সম্পর্কে তোমাদের কতটা ধারণা আছে বা আমাদের বিষয় সম্পর্কে কতটা ধারণা রয়েছে সেটা পর্ষদ কিন্তু যাচাই করে নেবে। তোমার জ্ঞানের গভীরতা কতটা, সিডিপি থেকে কতটা জ্ঞান রয়েছে, বিষয় সম্পর্কে আমাদের ধারণা কতটা, এটা বোঝার জন্য কিন্তু এমসিকিউ, এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমরা এখন দেখতে পাই ব্যাখ্যামূলক, কনসেপচুয়াল এমসিকিউ। এমনও বলে শিক্ষার্থীরা যে প্রশ্ন পড়তে পড়তেই সময় চলে যায়। তো এবার এই জন্য বলছি যে প্রত্যেকটা জায়গা যখন পড়বে একটু বাস্তবিক যে কোনো বিষয়ের সঙ্গে রিলেট করে নেবে, তাহলে সেটা যেমন আমাদের বেশি বুঝতেও সহজ হবে, আমাদের মস্তিষ্কেও দীর্ঘদিন স্থায়ী থাকবে, ভুলবো না সহজে। ঠিক আছে? আর নোটস যেটা তোমরা দেখছো, মানে যেটুকু আজকে হলো খুব সংক্ষেপে যেটুকুই হলো, ততটা তোমরা নোটস তো পাচ্ছই। নোটস বোথ ল্যাঙ্গুয়েজে পাচ্ছ, বোথ ল্যাঙ্গুয়েজে পাচ্ছ, টেট হোক মানে সিটেট হোক, সমস্ত এক্সামের জন্য যাতে অ্যাপ্লিকেবল হয় এবং আমাদের শিক্ষার্থীরা যাতে বোথ এক্সামের জন্য ফুল প্রিপেয়ার হয়ে যায়, সেইভাবেই কিন্তু ক্লাসগুলো করানো হবে। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্লাস যতটা সম্ভব এক্সাম্পল অ্যাড করে আলোচনার মধ্য দিয়েই কিন্তু করানো হবে। আশা করি আজকের ক্লাসে কারোর কোথাও কোনো সমস্যা নেই, তোমরা ভালো করে পড়ো। আমি আবারও বলবো যে সিডিপি কিন্তু শিক্ষার্থীকে বোঝার জন্য, একটা শিশুর দুর্বলতা কোথায় রয়েছে, এবার সেই দুর্বলতাটাকে তো তোমাকে বুঝতে হবে। রোগ যদি না বোঝো তাহলে তো ওষুধ দিতে পারবে না, আগে রোগ বুঝতে হবে, দুর্বলতা বুঝতে হবে, দুর্বলতা বুঝে তারপরে তাকে সেই মতন গাইড করতে হবে। কেউ পিছন বেঞ্চে বসছে, বোর্ড দেখছে না, বা কেউ অমনোযোগী, তো এর কারণটা তো আগে বুঝতে হবে। এই শিক্ষার্থীকে আমি বারবার বলছি, বোঝার জন্য সিডিপি, শিক্ষার্থীকে বুঝে যাতে আমার শিক্ষাদান প্রক্রিয়াটা সেই পর্যায়ের হয়, সেই জন্য সিডিপি। তো এইগুলো মাথায় রেখে যদি আমরা সিডিপি ক্লাসটা করি, কোথাও আবারও বলছি কোথাও কোনো সমস্যা হবে না তো হবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, কারোর কোনো প্রবলেম নেই? ড্রিল মেথড সম্পূর্ণ আলাদা, ওটা মুখস্থ বিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত। বেটা কে বলেছে? মামনি। ড্রিল মেথড একদমই, আমাদের ক্লাসে ড্রিল মেথড একদমই হয় না। ড্রিল মেথড ওখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একদম কাজ করে না। ড্রিল মেথড শুধুমাত্র বাচ্চা পড়বে, মুখস্থ করবে এবং বারবার রিভিশনের পরিপ্রেক্ষিতে সে মনে রাখবে। বোঝা গেল? যেমন আমরা অ আ শিখেছি, আমরা এবিসিডি শিখেছি, আমরা নামতা শিখেছি। ক্লিয়ার? এগুলো, এটা হচ্ছে ড্রিল মেথড। নিশ্চয়ই দেব, দাঁড়াও। পোস্ট কনভেনশনাল
প্রিন্সিপাল স্টেজ, হ্যাঁ, যেখানে যুক্তিবোধ কাজ করবে, যেখানে যুক্তিবোধ কাজ করবে। আচ্ছা, তোমাদের অনেকের অনেক প্রশ্ন দেখছি, সে প্রশ্নগুলো সলভ করার দায়িত্ব তো আমার, তোমরা কেন চিন্তা করছো? আর আমি শেষে একটা কথা বলছি, যে একটা ক্লাস আমি 100% দিতে পারছি না, আমি আমার সম্ভব নয় মানুষ হিসাবে। তোমাদের ওই 100% নেবার ক্ষমতা, মানে পুরো সিলেবাসটাকে কভার করে তো নেওয়া সম্ভব নয়। তাই পরবর্তী ক্লাসগুলোতে চোখ রাখো, সেখানে যতটা নিটলি দেওয়া যায়, মানে যতটা গভীরে গিয়ে দেওয়া যায়, আমি আমার বেস্টটা দেব, আর তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে সেটাকে নিতে পারবে, এটুকু কথা দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই। স্যার, আপনি আছেন? হ্যাঁ ম্যাডাম, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। ওকে, একটা মিনিট টাইম দাও, জাস্ট রাইট করছি। একটা মিনিট আমাকে টাইম দাও। আশা করে দেখো স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ, তাই তো? একটু তোমাদের গ্রুপে একটা লিংক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিংক শেয়ার করলাম, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিংক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। মঙ্গল, অসংখ্য ধন্যবাদ প্রমিলা ফিডব্যাক শেয়ার করার জন্য। একটু রিকোয়েস্ট হলো, সেম ফিডব্যাক কপি পেস্ট করে অন্যান্য লিঙ্ক গুলোতেও শেয়ার করে দিও। দুটো লিঙ্ক দেওয়া আছে মাত্র, একটু জাস্ট একটা দুটো সেন্টেন্স একটু লিখো। বাচ্চু ঘোষ, অসংখ্য ধন্যবাদ ভাই ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো ফিডব্যাক কপি পেস্ট করে দ্বিতীয় যে লিঙ্কটা দেওয়া আছে, মানে দুটো লিঙ্কেই ফিডব্যাক শেয়ার করে দিও। রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। সবার কাছে রিকোয়েস্ট হলো। পায়েল কুম্ভকার, অসংখ্য ধন্যবাদ পায়েল ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। আদিত্য মাহাতো, অসংখ্য ধন্যবাদ ভাই ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। তিতলি, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। সৌভিক মল্লিক, থ্যাংক ইউ ভাই সৌভিক ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। দীপিকা স্বপ্ন, অরুণ কর্মকার, অসংখ্য ধন্যবাদ ভাই ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। যদি একটা দুটো সেন্টেন্সে তোমার একটু ফিডব্যাক শেয়ার করো। রুবিতা মাহাতো, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। আমি কোডে চলে গেলাম, তোমরা একটু ফিডব্যাক শেয়ার করে দিও। অর্পিতা ভট্টাচার্য, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। আন্তরিকভাবে কৃতজ্ঞ এত সুন্দর করে এত বড় করে লেখার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। সাবিনা মন্ডল, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। আন্তরিকভাবে কৃতজ্ঞ এত সুন্দর করে এত বড় করে লেখার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। গণেশ মুর্মু, অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর বড় করে লেখার জন্য। আন্তরিকভাবে কৃতজ্ঞ গণেশ মুর্মু, আন্তরিকভাবে কৃতজ্ঞ এত সুন্দর করে এত বড় করে লেখার জন্য। আসলে সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। সুপ্রিয়া সেন, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, মানে পোস্ট শেয়ার করে দেওয়ার জন্য। সুপ্রিয়া সেন, অসংখ্য ধন্যবাদ
আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি কোডে চলে গেলাম। সুপর্ণা দাস, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতে কপি পেস্ট করে শেয়ার করবো। কোডে চলে গেলাম। চলো একটু আমি আগের এটা একটু বলে দিই যে ওই প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং এর এই জায়গাগুলো হয়তো সুবিধা হতে পারে। তো যেটা বলার যে তোমরা অলরেডি 6 দিনের ক্লাসের রুটিন শেয়ার করা হয়েছে, এবং আবারও বলছি কখনোই সম্ভব না 6 দিনের ক্লাসে সব সাবজেক্ট কভার করা। 6 দিনের প্রথম দিনেরটা ইন্ট্রোডাকশন বা জেনারেল ক্লাস ছিল, সিলেবাস ওরিয়েন্টেড। সেই ক্লাসের লিঙ্ক তোমাদের সাথে বারবার শেয়ার করা হয়েছে। আশা করি তোমরা ওখান থেকে কিছু না কিছু পাচ্ছ। পরপর 5 দিনের যে রেকর্ড মানে সাবজেক্টের ক্লাস ছিল, আমাদের সব সাবজেক্ট এর মধ্যে হয়নি, মাত্র 5টা সাবজেক্ট হয়েছে। আমরা এখনো যদি বলি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেমন বাংলা, এনভায়রনমেন্ট বাকি রয়ে গেছে, ওদিকে জিওগ্রাফি, পলিটি বা এদিকে ফিজিক্যাল সায়েন্স, এই সাবজেক্ট গুলো বাদ রয়ে যাচ্ছে। আবারও বলছি এর মধ্যে যারা ঝাড়খণ্ড টেট বা অন্যান্য স্টেটের পরীক্ষা দিতে চাও, এনভিএস, কেভিএস এই জাতীয় পরীক্ষা দিতে চাও, সেগুলো পুরোপুরি কভার হবে। কারণ কি, এর মধ্যে হিন্দি গ্রামারটা থাকবে। যেমন খুব রিসেন্ট দেখবে এনভিএস এর নোটিফিকেশন বেরিয়েছে, তো এগুলো তোমরা জানো। যদি দাও তাহলে, যদিও এই সম্ভাবনা কমে যাবে যদি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো ঠিকঠাক হয়, তাহলে দেখবো ওই জাতীয় পরীক্ষাগুলো দেওয়ার টেন্ডেন্সি অনেকটা কমে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের। দেবে না বলছি না, কিন্তু কমবে অনেকটা। যাই হোক, নেক্সট যেটা বলার, আগামীকাল যে ক্লাসটা রয়েছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই জায়গাটা বোঝার চেষ্টা করবে যে আগামীকাল মূলত 3টে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম কথা, আমরা অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট, সায়েন্স অ্যান্ড ম্যাথ দুটো জায়গাতেই কিন্তু অঙ্কের অস্তিত্ব রয়েছে। তো অঙ্কের পুরো সিলেবাসটা আমরা খুব ভালো করে ডিসকাস করব। সিলেবাসের কোন কোন জায়গাগুলোকে আমরা মার্চ করতে পারি, কোন কোন সেগমেন্ট অঙ্কের মধ্যে রয়েছে এবং তার কি সিলেবাস, পুরো জায়গাটা আমরা খুব ডিটেলসে ডিসকাস করব। এবং অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা দেখব। দ্বিতীয় পার্ট অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ব্যাচ সম্পর্কে জানতে চাইছো। প্রথম কথা বলে রাখি, কোনো কিছু গ্রুপে শেয়ার করা হবে না বা পার্সোনালি কোনো কিছু শেয়ারও করা হবে না। তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলগুলোতে রয়েছো, কোথাও দেখতে পাবে না এই সংক্রান্ত একটা মেসেজ যাচ্ছে। তাই বারবার বলছি, যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা লিমিটেড স্টুডেন্ট থাকবে। কেন বলছি, তোমরা লাইভ ক্লাসে সরাসরি টিচারের সাথে কমিউনিকেট করতে পারবে, অর্থাৎ কোনো অবস্থাতে একটা ব্যাচ গরুর গোয়াল তৈরি হবে না। নেক্সট যেটা বলার, যে এই সিক্রেট কোড বলে এই জাতীয় কোনো কিছু নতুন ব্যাচে থাকবে না, যেটা আমি প্রথম দিনও বলে এসেছি। ঠিক আছে, আগামীকাল পর্যন্ত যা কিছু। তো এই নতুন ব্যাচ সম্পর্কে আগামীকাল একদম বিস্তারিত জানিয়ে দেবে, শুধুমাত্র এই লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এমন না যে মুখে বলবো, একদম লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তো নতুন ব্যাচে অ্যাডমিশন কিভাবে নেবে বা অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে বলে কোর্স ফি থাকবে সর্বনিম্ন, আবার বলছি ঠিক শুনছো, সর্বনিম্ন। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলেমেয়েরা যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়, ঠিক এতটাই কম কোর্স ফি থাকবে। বা তোমার পরিচিত মেজো সেজো, আমি বড়দের কথা বাদ দিচ্ছি, মেজো সেজো যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে মার্কেটে, তাদের যা কোর্স ফি থাকে তার তুলনায় কম কোর্স ফি থাকে। তুমি নিজে পড়াও, যেহেতু টিচিং এ প্রফেশন নিয়ে নিজেকে ভাবনা চিন্তা করছো, ক্লাস 5, 6, 7, 8 এর বাচ্চা পড়াও, তাদের যা কোর্স ফি, না আমি 9, 10, 11, 12 এর কথা বলছি না, তুমি 5, 6, 7, 8 এ পড়াও, তাদের থেকে যে ফিজ নাও সেই ফিজের থেকেও কম কোর্স ফি থাকবে। লম্বা ডিউরেশন একটা কোর্স থাকবে, আবারও বলছি লম্বা ডিউরেশনের কোর্স থাকবে। ঠিক আছে। আর তুমি যাদেরকে বড় মনে করো মার্কেটে, যারা মার্কেট লিডার মনে করো, বড় বড় ইনস্টিটিউট মনে করো, তাদের যে পড়ানো বা স্টাডি তার ধারে কাছে পৌঁছাতে পারবে। অর্থাৎ আমাদের যে তোমার টোটাল যে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে এন্টায়ার ক্লাস বা যা কিছু, আমি আবার বলছি, তোমরা যাদেরকে বড় মনে করো তারা আমাদের স্টাডি প্ল্যানের ধারে কাছে পৌঁছাতে পারবে। আগামীকাল আমি এগুলো পুরোটা ডিটেলসে ক্লিয়ার করে দেবো, যে সপ্তাহে ক্লাস রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, এ টু জেড। আবারও বলছি, লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, ব্যাচের চাপ থাকবে, মানে সপ্তাহে 12-13টা পর্যন্ত ক্লাস থাকবে, 12-13টা। নো ডাউট, এটা আবারও বলছি কোনো রকম মজা না, কোনো রকম জোকস না। একবার ভেবে দেখো, 7 দিনে 12-13টা ক্লাস। তো আমি আগামীকাল এগুলো ডিটেলস লিখিত আকারে শেয়ার করে দেবো। আবারও বলছি যে সপ্তাহে ক্লাস রুটিন কি রয়েছে, এই সব কিছু। ঠিক আছে, সমস্ত কিছু আগামীকাল এই লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। কারণ বারবার বলছি, লিমিটেড স্টুডেন্ট থাকবে, যা এই লাইভ ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। গ্রুপে তুমি কোনো কিছু জানতে পারবে না যে হ্যাঁ ভর্তি হয়ে গেল বা কোনো কিছু, বা তুমি আমাকে মেসেজ করলে আমি ওই একটা মেসেজ করব যারা 2-1 বার মেসেজ করে দেখেছো, যে প্লিজ ফলো দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড রেগুলার লাইভ ক্লাস। এছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না।
তাই এই জায়গাটা মাথায় রেখে দিও যে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে তুমি অ্যাডমিশন নিতে পারবে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রেখে দিও। তৃতীয় যে পয়েন্টটা রয়েছে, যে আমি আগেই বলেছি যে প্রথম যে দুটো সাবজেক্টের ক্লাস, যেমন বায়োসায়েন্স এবং হিস্ট্রি, এই দুটো ক্লাসের রেকর্ড এবং স্টাডি মেটেরিয়াল শেয়ার করে দেওয়া হবে আগামীকালকের যে ক্লাসটা হবে। অর্থাৎ আগামীকাল সিক্রেট কোডের পরিবর্তে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে আগামীকালকের ক্লাস তো বটেই, বিগত বায়োসায়েন্স এবং হিস্ট্রি এই দুটো ক্লাসের রেকর্ড এবং স্টাডি মেটেরিয়াল একসঙ্গে পেয়ে যাবে। তো আগামীকালকের ক্লাসে গুরুত্ব ঠিক এই তিনটে পয়েন্ট। প্রথম কথা বললাম, অঙ্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি নিজে থাকবো আগামীকাল ক্লাসে, যদিও অঙ্কের জন্য আমি বাদ দিয়ে আরো দুজন ফ্যাকাল্টি থাকবে। আমি প্রথমে বলেছি, আবারও বলছি, অঙ্কের দুটো করে ক্লাস থাকবে উইকে, সপ্তাহে দুটো করে ক্লাস। এই দুটো ক্লাসে দুজন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে, ঠিক আছে? ক্লাসের টাইমিং কি হবে সবকিছু আমি জানিয়ে দেবো। তো আগামীকাল অঙ্কের ক্লাসে আমি নিজে থাকবো। তো আগামীকাল আমরা কোনো চ্যাপ্টার ওয়াইজ যাবো না, কারণ প্রথম জায়গাটা যেটা, যে আমরা খুব সিলেবাসটা ডিটেলসে ডিসকাশন করব, বোথ প্রাইমারি এবং আপার প্রাইমারি, এবং মানে কি কি সেগমেন্ট রয়েছে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি, কি কি রয়েছে কি কি নেই, সবটা ডিটেলসে ডিসকাস করব। মার্চ করা যায় কিভাবে, এবং অবশ্যই আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করব। দ্বিতীয় পয়েন্টটা আবারও বলছি, অনেকের জন্য গুরুত্বপূর্ণ, এবং একই সাথে গুরুত্বপূর্ণ যারা ইন সার্ভিস টিচার রয়েছেন, যারা ইন সার্ভিস টিচার রয়েছেন, আবারও বলছি, সিলেবাস বা কোশ্চেনের ধরনে কোথাও কোনো পার্থক্য নেই, সেম প্রিপারেশন, এর মধ্যে অ্যাডমিশন নিতে পারবেন। কিন্তু আবারও বলছি, টোটাল স্টুডেন্টের ক্ষেত্রে লিমিটেশন থাকবে, সবাই ভর্তি হতে পারবে না, এই জায়গাটা মাথায় রেখে দিও। তো আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে আমি ডিটেলসে জানিয়ে দেবো, A to Z ডিটেলসে জানিয়ে দেবো, যে নতুন ব্যাচ অ্যাডমিশন কিভাবে নেবে, অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, সাপ্তাহিক ক্লাস রুটিন, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, A to Z লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করবো। তৃতীয় যেটা বললাম, মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে আগামীকাল অঙ্কের ক্লাস তো বটেই, বায়োসায়েন্স এবং হিস্ট্রি এই দুটো ক্লাসের রেকর্ড এবং স্টাডি মেটেরিয়াল আরো একবার রিপিট করে দেওয়া হবে। কোডে চলে গেলাম, শুধুমাত্র টাইপ করে পাঠাবে। এটা আজকের সিডিপি ক্লাসের জন্য, সিডিপি কিন্তু রিপিট করা হবে না, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, যেটা বলার পরও দু একজন পাঠিয়ে যাচ্ছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আর আগামীকাল কিন্তু বললাম যেটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। কোড হচ্ছে এটা টার্গেট গভর্নমেন্ট জব। প্রতিদিনের কোডটা দেখো, যে কিছু না কিছু আমি তোমাকে মেসেজ দিতে চাইছি, যেটা তোমাদের লেখা উচিত, মানে বলা উচিত রেগুলার। আমি অন্তত তোমার দিয়ে একবার লিখে নিচ্ছি। কোডগুলো ছিল, প্রথম দিনে আই এম দ্য বেস্ট, তারপরের দিন টিচিং মাই ড্রিম, তারপরের দিন স্কাই ইজ দ্য লিমিট, গতকাল ছিল স্মার্ট হার্ডওয়ার্ক, আজকের কোড হচ্ছে টার্গেট গভর্নমেন্ট জব। টোটাল 6, 4, 10 আর 3, 13টা ক্যারেক্টার, সেম নাম্বার রয়েছে। এই নাম্বার থেকে তোমাদের সাথে গ্রুপে মেসেজ করা হয়। লাস্ট মেসেজটা এই নাম্বার থেকে তোমাদের গ্রুপে গেছে, লাস্ট মেসেজটা গেছে সেটাও এই নাম্বার থেকেই গ্রুপে গেছে। টার্গেট গভর্নমেন্ট জব, এই সিক্রেট কোডটা শুধুমাত্র পাঠাবে এই নাম্বারটায়। আগামীকাল মাস্টার সিক্রেট কোড, এবং এই নাম্বারটা পর্যন্ত পাল্টে যাবে। খেয়াল রাখবে, আগামীকাল ক্লাসে পুরো ধরনটা আলাদা, আগামীকালকের ক্লাসের চরিত্র পুরো আলাদা, আগামীকাল ক্লাসের অবজেক্টিভ আলাদা। মাথায় রেখে দিও এই জায়গাটা। 8টা থেকে ক্লাস শুরু হচ্ছে, 9টা 15 পর্যন্ত আমরা অঙ্ক নিয়ে থাকবো। 8টা থেকে 9টা 15 আমরা অঙ্ক নিয়ে থাকবো। 9টা 15 পর নতুন ব্যাচ সম্পর্কে জানিয়ে দেবে। 9টা 15 থেকে নতুন ব্যাচ সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করা হবে, এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড। ঠিক 1.5 ঘন্টায় মাপা ক্লাস থাকবে। 1.5 ঘন্টা ক্লাস করার জন্য মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। আবারও বলছি, এখনো যতজন স্টুডেন্ট রয়েছে তার অর্ধেকেরও কম স্টুডেন্ট থাকবে। এখনো যতজন স্টুডেন্ট রয়েছে তার অর্ধেকেরও কম স্টুডেন্ট থাকবে, এই কথাটা মাথায় রেখে দিও। গ্রুপে কিচ্ছু জানতে পারবে না, কোনো কিছু গ্রুপে শেয়ার করা হবে না। এবং সব থেকে বড় কথা, যে তুমি আদার্স কোনো জায়গা থেকে যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছে দেখে নাও। এমন তো না যে এর আগে ক্লাস হয়নি বা কোনো কিছু হয়নি, প্রতিদিন ক্লাস হচ্ছে, প্রতিদিন ডেমো ক্লাস হচ্ছে, কোনো না কোনো ইয়ে। তোমাদের টেট শেষ হলে পঞ্চায়েত শুরু হবে, পঞ্চায়েত শেষ হলে পুলিশ শুরু হবে, তারপরে WBPSC আসবে, তারপরে তার মাঝে তোমার SLST বিভিন্ন সাবজেক্ট আসবে। তোমাদের গ্রুপে SLST লিঙ্ক দেওয়া হচ্ছে, দেখবে SLST যে বিভিন্ন গ্রুপ, এই SLST ব্যাচগুলো আগামী মোটামুটি 14 তারিখের পর থেকে ক্লাস শুরু হবে। সব বাংলা, এডুকেশন, হিস্ট্রি, তোমার ফিলোসফি, ইংলিশ, এই যে সাবজেক্টগুলো বলছি, এই সাবজেক্টগুলো ইমিডিয়েট শুরু হবে, আগামী সপ্তাহ থেকে শুরু হবে, 14 তারিখের পর থেকে। এবং যা কিছু আবারও বলছি, ওই নির্দিষ্ট গ্রুপে পাবে।
সাবজেক্টের কোনো কিছু এই গ্রুপে পাবে না। আবার তুমি বর্তমানে যে গ্রুপে রয়েছে এই গ্রুপে আবার সাবজেক্টের কোনো কিছু তুমি পাবে না। তা প্রত্যেককে বলবো অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না। এই কথাটা মাথায় রেখে দিও, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। তোমাদের গ্রুপটা একবার ওপেন করে দিলাম, যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, যেরকমটা রেগুলার তোমরা করে থাকো আর কি। রেগুলার যেমনটা তোমরা করে থাকো যদি সম্ভব হয়, মানে যেরকম ক্লাস লেগেছে যা কিছু। আবারও বলছি, ফিডব্যাকের কথা বলা হয়, কোথাও বলা হয় না যে ভাই একটু ভালো ভালো লিখে দাও, কোনো কিছু না, সব তোমাদের। একটু যদি একটা দুটো সেন্টেন্সে পারো তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, আগামীকাল লাইভ ক্লাস মিস করো না, বিশেষ করে যারা মানে নতুন ব্যাচ সম্পর্কে ভীষণভাবে আগ্রহী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি না আগামীকাল ক্লাসে অঙ্কে একদম পণ্ডিত হয়ে যাবে, কারণ অঙ্কের সিলেবাসে জায়গাগুলোকে আমাদের প্রথমে ডিসকাস করতে হবে। যেমন ম্যাডাম আজও সিডিপি সিলেবাসটা খুব ডিটেলসে ডিসকাস করেছেন, তারপরে কি কোনো একটা টপিক আছে। আবারও বলছি, খুব ডিটেলসে ক্লাস হবে, ধৈর্যের সাথে ক্লাস হবে, নাম্বার অফ ক্লাস বাড়বে, কিন্তু কখনো মনে হবে না যাই হোক করে সিলেবাস শেষ হচ্ছে, কখনো মনে হবে না। প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস ক্লাস থাকবে। এই রেগুলার ক্লাস প্র্যাকটিস ক্লাসের কথা বলে দিই, রেগুলার ক্লাস যেটা বলছি সেখানে পুরো ডিটেলসে ক্লাস হবে। ধরো ম্যাডাম যিনি ক্লাস নিচ্ছেন সিডিপি ক্লাস, ম্যাডাম কিন্তু প্র্যাকটিস ক্লাস করাবেন না, প্র্যাকটিস ক্লাস অন্য একজন স্যার করাবেন, ঠিক আছে। ধরো বাংলার জন্য একজন ম্যাডাম রয়েছে, বাংলার জন্য একজন ম্যাডাম রয়েছে, বাংলা যেমন গ্রামার পড়াবেন একজন ম্যাডাম, বাংলার পেডাগজি আর একজন ম্যাডাম পড়াবেন। ইংলিশে যেমন পেডাগজি গ্রামার একজনই টিচার, কিন্তু বাংলার জন্য দুজন টিচার থাকবে। বাংলা গ্রামার এবং বাংলা পেডাগজি দুজন আলাদা ফ্যাকাল্টি থাকবে, গ্রামারের জন্য ম্যাডাম। আবারও বলছি, ক্লাস করার পর এরকম মনে হবে যে আমাকে কেউ বাংলা গ্রামার এইভাবে করায়নি, কথা দিচ্ছি যেমনটা বলছি ঠিক সেরকম একই রকম তোমার পেডাগজির ক্ষেত্রেও মনে হবে। এবং তোমার সাথে হিস্ট্রি ক্লাস হয়েছে, জিওগ্রাফি হয়নি, জিওগ্রাফি আলাদা ফ্যাকাল্টি থাকবে, পলিটি আলাদা ফ্যাকাল্টি থাকবে, বায়ো সায়েন্স ক্লাস হয়েছে, ফিজিক্যাল সায়েন্স ক্লাস হয়নি, আলাদা ফ্যাকাল্টি থাকবে, ম্যাথের জন্য বললাম আলাদা দুজন ফ্যাকাল্টি থাকবে। তো সব ক্ষেত্রে আবারও বলছি আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে, ঠিক আছে। প্র্যাকটিস ক্লাস যেটা বলছি, রেগুলার ক্লাসে কি হবে, পুরো থিওরি ডিসকাশন হবে, একদম জিরো থেকে, বেস থেকে, যে তুমি কি জানো বা না জানো দেখা হবে না। আমাদের ক্লাস হবে একদম জিরো থেকে, ধরে ধরে ক্লাস হবে, খুব স্লো ক্লাস হবে। কিন্তু প্র্যাকটিস ক্লাস যেটা, সেটা ধরো সপ্তাহে একটা করে আসছে, ধরো ম্যাডামের ধরো 4-5টা টপিক পড়ানো হলো, তাহলে তার উপরে একটা প্র্যাকটিস ক্লাস আসছে, ঠিক আছে। এবার এই যে প্র্যাকটিস ক্লাস ধরো আগামীকাল হলো, তাহলে এই প্র্যাকটিস ক্লাস সিডিপি আবার ধরে নাও প্রায় 7 থেকে 8 সপ্তাহ পরে গিয়ে আবার রিপিট করবে। তার মাঝে আবার বাংলা আসবে, হিস্ট্রি আসবে, সিডিপি তোমার এনভায়রনমেন্ট আসবে, ধরো অঙ্ক আসবে, এরকম ভাবে রিপিট করতে থাকবে আস্তে আস্তে। দেখবে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সাবজেক্টের উপর প্র্যাকটিস ক্লাস আসছে। প্র্যাকটিস ক্লাসে মূলত এমসিকিউ, সেখানে থিওরি থাকবে। 90 মিনিট মানে 1.5 ঘন্টা ক্লাসের ডিউরেশন, টার্গেট থাকে 90 মিনিটে 90টা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন প্লাস সম্ভাব্য কোশ্চেন, ঠিক এই ওয়েতে ক্লাসগুলো চলবে। আবারও বলছি, যদি কেউ এরকম থেকে থাকো যে তোমার রয়েছে কি বলে ঝাড়খণ্ড টেট বা অন্যান্য স্টেটের পরীক্ষা দাও, তাদের ক্ষেত্রেও এই ব্যাচটা খুব গুরুত্বপূর্ণ, যে যেখান থেকে হিন্দি গ্রামার থাকছে। আমি বারবার জানিয়েছি যে এই ব্যাচটা মূলত কিন্তু টেট সিটেটের ব্যাচ, কিন্তু এর যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে তার রেসপেক্টে তোমার ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত, দেন তোমার কি বলে আইসিডিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলো পুরোপুরি কভার হবে, এই পরীক্ষাগুলো পুরোপুরি কভার হবে, ঠিক আছে। যা কিছু কি কি অ্যাপ লাগবে আগামীকাল আমি বারবার বলছি যে লিখিত আকারে শেয়ার করে দেবো, লিখিত আকারে শেয়ার করে দেবো, ঠিক আছে। আগামীকাল লিখিত আকারে, এমন না যে শুধু মুখে বলবো বা তুমি কোশ্চেন করছো তারপর আমি বলছি। দেখবে সমস্ত পয়েন্ট লেখা রয়েছে, সমস্ত পয়েন্ট লেখা রয়েছে যে কি কি অ্যাপ লাগবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নিচ্ছেন, সাপ্তাহিক ক্লাস রুটিন কি রয়েছে, কত মাসের কোর্সের ডিউরেশন, ক্লাসের টাইমিং কি রয়েছে, আর কি বলো না কি কি সাবজেক্ট এর মধ্যে ইনক্লুড রয়েছে, সবকিছু সবকিছু এর মধ্যে থাকবে। মানে যেখান থেকে বারবার বলছি যে কমপ্লিট প্রিপারেশন বলতে যা যা বোঝে, কারণ আমি এই যে গ্যাপ এটা আমি বহুবার দেখেছি যে বিভিন্ন ইনস্টিটিউট তারা প্রাইমারি টেটের জন্য আলাদা কোর্স রয়েছে, আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্সের আলাদা কোর্স, সায়েন্সের আলাদা কোর্স। অর্থাৎ তুমি কোনোভাবেই যদি সোশ্যাল সায়েন্স হচ্ছ, তাহলে কোনোভাবেই সেখান থেকে তোমার ওই গ্রাম পঞ্চায়েত বলো বা আইসিডিএস বলো এইগুলো কভার হচ্ছে না। অর্থাৎ সেখানে তোমার একটা ল্যাকিং থেকে যাচ্ছে, সেখানে তুমি কিন্তু সেই সমস্যার মধ্যে পড়ছো।
সেই সমস্যার মধ্যে পড়ে যাচ্ছ। আশা করি এই জায়গাটা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে যাতে করে একটা জায়গা থেকে সবকিছু হয়, আমি বারবার বলছি এই ব্যাচটা কিন্তু জেনারেল কম্বাইন্ড বলে কোনো ব্যাচ বলছি না, ব্যাচটাকে বারবার বলছি টেট সিটেটের ব্যাচ। মূল টার্গেট প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট বোথ, বা সিটেট পেপার অন পেপার টু বোথ। কিন্তু বাই ডিফল্ট এই ব্যাচের সাবজেক্ট কম্বিনেশন যা রয়েছে তাতে করে এই আইসিডিএস, পঞ্চায়েত, তোমার ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলো কভার হচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে, এই কথাটা বারবার বলে দিচ্ছি। যেটা যারা ফিডব্যাক শেয়ার করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বা এই কয়েকদিন ধরে যারা ফিডব্যাক শেয়ার করলে তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যারা ফিডব্যাক শেয়ার করলে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমন নয় যে ফিডব্যাক শেয়ার করছো না বলে কোনো কিছু অসুবিধা আছে, একদম না, কোথাও কোনো অসুবিধা নেই, যা করেছো একদম ঠিক করেছো। ঠিক আছে, তো চলো আগামীকাল, আমি আবারও বলছি আমি নিজে থাকবো আগামীকাল ক্লাসে। আর প্রথম দিনের ক্লাসে যা যা বাকি রয়েছে, আবারও বলছি যা যা বাকি রয়েছে, কারণ এই 6 দিনের ক্লাসের সমস্ত কিছু তোমাদের নতুন গ্রুপে শেয়ার করা হবে, এই রেকর্ড, স্টাডি মেটেরিয়াল সবকিছু। তো প্রথম দিনের ক্লাসে যা কিছু তুমি ওখান থেকে জানতে পারছো, আমিও জানি কতটুকু কি হয়েছে। আবারও বলছি যা কিছু বাকি রয়ে গেল তা আমি নতুন ব্যাচের সমস্ত কিছু নিজে বসে শেয়ার করে দেবো লাইভে। এমন না যে রেকর্ড কোনো কিছু শেয়ার করে দিচ্ছি, এবং এমন না যে কোনো কিছু রেকর্ড আসবে। রেকর্ড কার আসবে? যা লাইভ হচ্ছে তার রেকর্ড আসবে, মানে প্রি রেকর্ডেড কোনো কিছু আসবে না। যা কিছু তোমাদের কাছে লাইভ হচ্ছে তারই রেকর্ড আসবে। অর্থাৎ আমিও ধরো কোনো কিছু একটা এই কোনো ইনফরমেশন নিয়ে বসছি, কোনো মোটিভেশনাল ক্লাস বা কোনো তোমার এই সিলেবাস ওরিয়েন্টেড এরকম যদি কোনো কিছু নিয়ে বসি, সেই ক্লাসের লাইভ হবে, সেটাও রেকর্ড হবে, এবং তারও রেকর্ড তোমাদের সাথে শেয়ার করা হবে। এবং ওখানে আমি জানিয়ে দেবো আরো অন্তত 1.5 ঘন্টা তো পুরো ক্লাস লাগবে যাতে করে এটা শেয়ার করা যায়। তার পরবর্তীতে কার কোথায় কি অসুবিধা, কি হচ্ছে, কিভাবে আরো নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করে, সবকিছু তোমার থেকে যে কোনো সাজেশন বা যা কিছু সবকিছু নেওয়া হবে। আবারও বলছি যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা মাথায় রেখে দিও, যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে গ্রুপে জানতে পারবে না প্রথম। আশা করি কয়েকজন তো মেসেজ করেছো যে কিভাবে রেকর্ড পাবো বা কিছু এরকম টাইপের কিছু কোর্স কি হবে, কেউ না কেউ তো মেসেজ করেছো। দেখো রিপ্লাই একটাই যাচ্ছে যে প্লিজ ফলো দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড অ্যাটেন্ড দ্য লাইভ ক্লাস রেগুলারলি, এরকমটা একটা মেসেজ যাচ্ছে কোড আন কোড। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম, 10টা বাজে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। 1.5 ঘন্টা ক্লাসের জন্য অবশ্যই মোবাইলে ডেটা বাঁচিয়ে রেখো। 8টা থেকে মোটামুটি 9টা 15 অঙ্ক নিয়ে থাকবো, 9টা 15 পর নতুন ব্যাচ, এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড নাইট।